আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। প্রিয় লিসেনার্স, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের শাকিল আহমেদ ভাইয়ের কথা আপনাদের অনেকেরই মনে রয়েছে। আমাদের চ্যানেলে রেগুলার ঘটনা কিন্তু উনি পাঠিয়ে যাচ্ছেন। ওনার পাঠানো সবকটি ঘটনা ইতোমধ্যেই আমাদের শ্রোতামহলে বেশ সমাদৃত হয়েছে। ওলাবুড়ি সহ বিভিন্ন ধরনের ঘটনা উনি পাঠিয়েছেন। তো এবারও এমন একটি ঘটনা উনি পাঠিয়েছেন যেটা পড়ার পর আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, বেশ রহস্যময়। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটি মূলত যার সাথে ঘটেছিল তিনি এই শাকিল আহমেদ ভাইয়ের দুঃসম্পর্কের নানি হন। আর সেই নানির বাড়ি ওনাদের বাড়ির পাশেই। ঘটনার সময়কাল 1975 সালের আশেপাশে হবে, এক্স্যাক্ট সালটা উনি বের করতে পারেন নাই। তো নানির তখন সবেমাত্র বিয়ে হয়েছে। গ্রামের আর 5 জন নতুন বউয়ের মতোই উনি নতুন পরিবেশে গিয়ে সংসার শুরু করেছেন, আস্তে আস্তে মানিয়ে নিতে শুরু করেছেন। ওখানে কিন্তু একটা নদী ছিল, ওই গ্রামের অধিকাংশ নারী সদস্যরা সেই নদীতে গিয়ে গোসল করতেন। তো একদিন হলো কি, নানি দুপুরবেলা তার কিছু প্রয়োজনীয় কাজকর্ম সেরে দুপুরে গোসলের উদ্দেশ্যে ওই নদীর দিকে যাওয়া শুরু করবেন। সাথে কিছু কাপড় চোপড় নিয়েছিলেন ধোয়ার জন্য, যে কাপড়গুলো ধোয়া শেষে গোসল করে বাড়িতে চলে আসবেন। তো নানি নতুন বউ হওয়ার কারণে নানির শাশুড়ি কি মনে করে তাকে বলে যে তুমি তো নতুন বউ, নদীতে গোসল করতে যাবা, থাক দরকার নাই, আজকে বাড়ির পাশে যে পুকুরটা আছে সেখান থেকে গোসল করে এসো, কাপড়গুলো ওখান থেকেই ধুয়ে ফেলো। তো এই কথা শুনে নানি ওই পুকুর ঘাটের উদ্দেশ্যে বের হয়েছেন। তো পুকুরটির একটু বর্ণনা দেই, সেটা হলো ওই পুকুরটি যে একদম নির্জন এটাও বলা যাবে না, যে চারদিকে কোনো ঘরবাড়ি নাই এটাও বলা যাবে না। চারদিকে কিন্তু ঘরবাড়ি ছিল, কিন্তু প্রত্যেকটা বাড়ির পেছন দিকে ওই পুকুরটির অবস্থান। নর্মালি ওইখানে যদি কেউ দাঁড়ায় পুকুরটা খুব নির্জনই লাগে। ওই নানি যখন ওখানে গিয়েছেন তখন আর কোনো চিন্তা ভাবনা না করে পুকুরের পাড়ে নেমেছেন। পুকুরের পাড়ে নেমে ওনার সাথে নিয়ে যাওয়া কাপড়গুলো ভিজিয়ে ওই কাঠের পিঁড়ির মতো একটা জিনিস ওখানে ছিল, ওটার উপর কাপড় কাচতে থাকেন। তো কাপড় তো উনি কাচতে লাগলেন। হঠাৎ করে হয় কি, ওই কাপড় কাচা অবস্থায় একটি কাপড়ের সুতার কোনো একটা অংশ নানির নাকের সাথে লাগে। তো নানির নাকে থাকা নাক ফুলের সাথে ওই সুতাটা পেঁচিয়ে যায় এবং টান লেগে সঙ্গে সঙ্গে নানির নাক ফুলটি ছিটকে পড়ে যায় পুকুরের পানিতে। নানি ভাবেন এই সর্বনাশ, হায় হায় হলোটা কি, নাক ফুল তো পানিতে পড়ে গেল। গ্রামের মহিলাদের মধ্যে কিন্তু কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, মানে কুসংস্কার আর কি। তারা মনে করেন নাকফুলের সাথে তাদের স্বামীর মঙ্গল অমঙ্গলের একটা ব্যাপার জড়িত রয়েছে। নাকফুল ভেঙে গেলে, হারিয়ে গেলে স্বামীর বিশাল অমঙ্গল হয়। এরকম ধারণা কিন্তু এখনও শুধু গ্রাম না, শহরের অনেক মহিলাদের মধ্যেও দেখা যায়। নানি তো গ্রামের সহজ সরল একজন মহিলা। উনি যখনই দেখেছেন যে ওনার নাকফুলটা এরকম পানিতে পড়ে গেছে, উনি তো খুব চিন্তায় পড়ে গেছেন যে হায় হায় এখন কি হবে। উনি সাথে সাথে পানিতে নেমে পড়েছেন। মূলত যেই দিকটাতে পড়েছে বলে উনি সন্দেহ করেছেন ওই দিকটাতে নেমেছেন। আস্তে আস্তে ওই নাকফুলটা উনি খুঁজতে থাকেন। নানি ওনার সাধ্যমতো খুঁজেও নাকফুলটি কোথাও আর খুঁজে পেলেন না। এখন নতুন বউ কাপড় ধুতে এসে নাকফুল হারিয়ে ফেলেছেন, এটা নিয়ে পরিবার আবার কি বলে, কি ধরনের কথা আবার শুনতে হয়, এটা উনি চিন্তা করছিলেন। বাড়িতে গিয়ে কি জবাব দেবেন, এসব ভাবতে ভাবতে চিন্তিত মনেই নানি বাড়িতে পৌঁছান। বাড়িতে গিয়ে সবাইকে পুরো বিষয়টি খুলে বলেন যে কাপড় কাচতে কাচতে এক পর্যায়ে সুতার সাথে পেঁচিয়ে নাকফুলটি পানিতে পড়ে গেছে। এখন বাড়ির সবাই ভাবছেন যে নতুন বউ নাকফুল হারিয়ে ফেলেছে, এখন কি আর করার, ইচ্ছা করে তো আর হারাই নাই। সবাই বিষয়টি স্বাভাবিকভাবেই মেনে নেয়, তাই নানিকে এই বিষয়ে তেমন কেউ কিছু বলেও নাই। এরপর স্বাভাবিকভাবেই 2টি দিন কেটে যায়। নানি কিন্তু এর মধ্যে আর ওই পুকুরে যান নাই। 3 দিনের দিন নানির শাশুড়ি দুপুরবেলা গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। উনি যাবেন নদীর দিকে, তবে যাওয়ার জন্য ওই পুকুরের পাশ দিয়ে উনি যাবেন আর কি। তখন আবার নদীতে বর্ষার নতুন পানি এসেছে। তো নানির শাশুড়ি ভাবেন যে যাই গোসলের কাজটি সেরে আসি। নদীর উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, ওই পুকুরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন নানির শাশুড়ি হঠাৎ করেই
ওই পুকুরের ঘাটটি যখন অতিক্রম করছিলেন তখন একটা আওয়াজ শুনতে পান, একটা কথা তার কানে ভেসে আসে। উনি শুনতে পান কে যেন বলছে, এই কে যায়, হ্যাঁ কে যায়, আয় আয় এখানে আয়, এখানে এসে হাত দিয়ে দেখ। বারবার এভাবে ডাকছে। তো নানির শাশুড়ি বুঝতে পারে না কে কোথা থেকে কথা বলছে, কোথা থেকে কথা ভেসে আসছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে খেয়াল করেন যে ওই কথাটি পুকুরের ঘাট থেকেই আসছে, কিন্তু পুকুরের ঘাটে কোনো মানুষ নেই। সে একই কথা, এই কে যায়, হ্যাঁ কে যায়, আয় এখানে এসে হাত দিয়ে দেখ, এই ধরনের কথা। তো নানির শাশুড়ি কিন্তু অনেক সাহসী একজন মহিলা ছিলেন। উনি ওই গায়েবী কথাকে অনুসরণ করতে করতে পুকুরের পাড় বেয়ে পুকুরে নামতে শুরু করেছেন এবং পুকুরের পানিতে হাঁটু পর্যন্ত নেমে যান। তখনও কিন্তু উনি এই কথা শুনতে পাচ্ছেন, হাত দে, এখানে হাত দে, এখানে হাত নামা। ওই আওয়াজের নির্দেশনা অনুযায়ী তিনি হাত দেন সেখানে। প্রথমবার হাত দিয়ে তিনি কিছুই পান না। দ্বিতীয়বার যখন তিনি সেখানে হাত দিয়েছেন এবং হাত দেওয়ার পর উনি হাতে কিছু একটা অনুভব করেন, সঙ্গে সঙ্গে তিনি হাতের মুষ্টি বন্ধ করে হাত উপরে তুলে আনেন। এবার হাতের মুঠ খুলে তিনি দেখতে পান একটা মাছ, এবং সেই মাছটা হলো একটা গুতুম মাছ। তার হাতের মুঠোর মধ্যে একটা গুতুম মাছ উঠে এসেছে। তো অঞ্চল ভেদে কোনো কোনো এলাকায় এটাকে গুতুম মাছ, গুতুরি, বুতুম, বৈচ্চা এরকম বাহারি নামে অভিহিত করা হয় আর কি। যারা গুতুম মাছ চেনেন না তারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন আর কি। তো যাই হোক, তো নানির শাশুড়ি তার হাতের মুঠোয় থাকা সেই গুতুম মাছটি দেখতে থাকেন। তিনি ভালোভাবে খেয়াল করে দেখতে পান মাছটির মুখে কিছু একটা রয়েছে। এরপর তিনি খেয়াল করে যেটা দেখতে পান, এটা দেখে উনি আরও আশ্চর্য হয়ে যান। তিনি দেখেন ওই মাছটির মুখে একটি নাকফুল রয়েছে। মাছটি ওই নাকফুলটা কামড় দিয়ে ধরে রেখেছে। নানির শাশুড়ি নাকফুলটি দেখেই নিশ্চিত হয়ে যান যে এইটা ওনার ছেলের বউয়ের নাকফুল। তার ছেলের বউ কয়েকদিন আগে কাপড় কাচতে এসে এখানে হারিয়ে ফেলেছিল। তো হারানো নাকফুলটি পেয়ে উনি তো খুবই খুশি। উনি আর 7-5 না ভেবে যেই না পুকুর থেকে উঠতে যাবেন তখন বাধে এক বিপত্তি। তিনি খেয়াল করেন যে তিনি তার পা আর নড়াচড়া করতে পারছেন না। মনে হচ্ছে পুকুরের কাদায় আটকে গেছে তার পা, এবং তিনি পানির নিচ থেকে তার পায়ে কিছু একটা টান অনুভব করেন। মনে হয় কিছু একটা তার দু পায়ে ধরে তাকে নিচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং আস্তে আস্তে উনি নিচের দিকে দেবে যেতে থাকেন। মূলত উনি ফিল করছেন উনি কোনো চোরা কাদায় পড়ে গেছেন, আস্তে আস্তে ডুবে যাচ্ছেন। কোনোভাবেই উনি নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না। উপস্থিত বুদ্ধি হারিয়ে ফেলেন, এখন কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। কোমর পর্যন্ত অলরেডি ডুবে গেছেন। আল্লাহর অশেষ রহমতে তার একটু বুদ্ধি ফেরত আসে। উনি চিৎকার করে ওঠেন, তোমরা কে কোথায় আসো গো, আমি পানিতে তলিয়ে গেলাম, আমাকে বাঁচাও। যেহেতু পুকুরের চারদিকে বাড়িঘর ছিল, ওনার চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে আসে। তো নানির শাশুড়িকে ওই অবস্থায় তারা দেখতে পায়। কয়েকজন মিলে সঙ্গে সঙ্গে তাকে ওইখান থেকে টেনে তোলেন। উনি তো মারাত্মক ভয় পেয়েছিলেন। পুরোপুরি অজ্ঞান না হলেও অনেকটাই আধা অজ্ঞান অবস্থা হয়ে গিয়েছিল আর কি। তখনও কিন্তু উনি ওই যে হাতের মুঠোর মধ্যে মুষ্টি করে ওই গুতুম মাছটা ধরেছিলেন আর কি। সবাই বলা বলি করেন যে ওনার হাতে কিছু একটা আছে, কিন্তু ওইটা যে গুতুম মাছ এটা তো দেখতে পাচ্ছিলেন না কেউ। যাই হোক, তাকে বাড়িতে নিয়ে আসা হয়, হাত তার খোলা হয়। দেখা গেল নানির হাতের মধ্যে সেই গুতুম মাছ এবং মাছটির মুখে একটি নাকফুল। নানি তো তখন তার নাকফুলটি চিনতে পারেন, মাছের মুখ থেকে নাকফুলটি ছাড়িয়ে নেন। এরপর মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পর নানি শাশুড়ি উনি একটু স্বাভাবিক অবস্থায় ফেরত আসেন এবং উপস্থিত সকলকে ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলেন। গোসল করতে যাওয়ার পথে কে তাকে এমন করে ডেকে নিয়ে গেল, কেনই বা এমন করে নাকফুলটি ফেরত পাওয়া গেল, কেনই বা পরবর্তীতে নানির শাশুড়িকে অমন করে কোমর পর্যন্ত কাদা পানিতে ডুবিয়ে ফেলা হয়েছিল। এই বিষয়ের রহস্য আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারে নাই, কেন এমনটা হয়েছিল। তাহলে কি নানির নাকফুলটা পড়ে যাওয়া থেকে শুরু করে সব কিছু কোনো একটা প্ল্যান মাফিক হচ্ছিল, যেটা আজও জানা যায়নি। নানির শাশুড়ি মারা গিয়েছেন কিন্তু অনেক বছর আগেই, আর নানিও এখন জীবিত নাই। তবে নানি যতদিন বেঁচে ছিলেন মাছের মুখ থেকে ছাড়িয়ে নেওয়া সেই নাকফুলটি সাধারণভাবেই নানি ব্যবহার করেছিলেন। কিন্তু আবারও বলতে হচ্ছে, এই রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। এটা এক অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে গিয়েছে।
ধন্যবাদ জানাচ্ছি শাকিল আহমেদ ভাইকে চমৎকার চমৎকার একটি রহস্যময় ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করছি লিসেনারদের কাছেও ঘটনাটি ভালো লেগেছে। আমরা প্রিয় লিসেনার্স, এবার আমরা যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আতিকুল ইসলাম আতিক। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারোদিয়া গ্রামে। এবারের ঘটনাটি মূলত যেই গ্রামে ঘটেছে সেই গ্রামের নাম হচ্ছে মহেশপুর। এটি ওনাদের পাশের গ্রাম আর কি। যার সাথে ঘটনাটি ঘটেছে সেও ওই মহেশপুর গ্রামেরই বাসিন্দা। তো চলুন মূল ঘটনায় চলে যাই। যার সাথে ঘটনা ঘটেছে তার নাম হচ্ছে সামির। ঘটনাটি ঘটেছিল 2007 সালের দিকে। এই সামির ভাই একজন সশস্ত্র বাহিনীর সদস্য, তবে ওনার যেই পোস্টিংটা হয়েছিল এই পোস্টিংটা বাড়ির কাছে হয়েছিল একটা বিশেষ দায়িত্বে উনি ছিলেন, আর ওই দায়িত্বটা একটু রিল্যাক্সেবল ছিল, যার ফলশ্রুতিতে উনি মাঝে মাঝে বাড়িতে আসতে পারতেন। তো উনি ওই সময় বিয়ে করেছিলেন ওনার পাশের উপজেলায়, আর ওনার স্ত্রী ওই সময় সন্তান সম্ভবা ছিলেন। আর যেহেতু ওনার স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন, তাই তার দেখাশোনা করার জন্য বা দেখভাল করার জন্য, শরীর স্বাস্থ্যের সবসময় খোঁজ খবর নেওয়ার জন্য ওনাকে মাঝে মাঝেই বাড়িতে আসতে হতো। তবে ওই সময় ওনার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন আর কি। এই সামির ভাইয়ের আবার মাছ ধরার বেশ ভালো একটা শখ ছিল। তো উনি চিন্তা করলেন যে ওনার শ্বশুর বাড়িতে, মানে ওনার স্ত্রী যেখানে ওই সময় আছেন আর কি, স্ত্রীর বাবার বাড়ি, তো সেখানে কিছু মাছ নিয়ে যাবেন। তো এরই মাঝে এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে পাশের পাড়ার একজন বয়স্ক ভদ্রলোক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উনি চিন্তা করলেন যে লোকটাকে তো আসলে চিনি, লোকটা মারা গেল, লোকটা তো খুব ভালো মানুষ ছিল, কেন মারা গেল, যাই একটু দেখে আসি। তো উনি ওই বাড়িতে গিয়েছিলেন। এখন উনি যখন গিয়েছিলেন তখনও লাশটি নামানো হয়নি, পুলিশ তখনও আসেনি। মূলত রাতের বেলা উনি গলায় ফাঁস দিয়েছিলেন, সকালেই মূলত এই খবরটা চারদিকে ছড়িয়ে পড়ে, আর উনি সকালবেলায় শ্বশুরবাড়িতে যাওয়ার চিন্তা করেছিলেন আর কি। তো যাই হোক, যিনি ফাঁস নিয়েছিলেন তার বয়স 60+ হবে। ওনার একটি ছেলে সন্তান এবং ছেলের বউ বাচ্চা তারা আছেন, আর ওনার স্ত্রী অনেক আগে মারা গিয়েছিলেন। মূলত পারিবারিক কোনো একটা ঝামেলায় উনি আত্মহত্যা করেছিলেন বলে জানা যায়। মূলত উনি ওনার স্ত্রীর মৃত্যুর পর খুবই একাকিত্ব অনুভব করছিলেন এবং খুব মানসিক কষ্টে ছিলেন। তার কিন্তু সম্পদের অভাব ছিল না, বাড়ি, পুকুর, জমি অনেক কিছুই ছিল তার, কিন্তু তারপরও বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা দেখা গিয়েছিল, যার ফলশ্রুতিতে উনি আত্মহত্যা করেছিলেন বলে মানুষজন বলে আর কি। তো অনেকে বলেন যে ওনার নাকি 100-র উপরে খালি তাল গাছই ছিল, এগুলো থেকে ওনার প্রচুর অর্থকরী উপার্জন হতো, তালের রস বিক্রি করে, তাল বিক্রি করে। তো যাই হোক, ওনার মতো এরকম একজন মানুষ মারা গেলেন, এই খবরটা শোনার পরে মূলত তাকে দেখার জন্যই উনি রওনা দিয়েছেন। ওনার কিন্তু একটা মুরগির ফার্ম ছিল, মানে যিনি মারা গিয়েছেন তার কথা বলছি। উনি মূলত ওই মুরগির ফার্মের ভেতরে গলায় ফাঁস নিয়েছেন। তখন অবশ্য ফার্মে মুরগি ছিল না। যখন এই সামির ভাই ওই ব্যক্তিকে দেখতে যান, তো দেখার পরে উনি খুব ভয় পেয়ে যান ওই দৃশ্যটা দেখে, কারণ ওই দৃশ্য দেখলে যে কেউই ভয় পাবে। ওই ফাঁস নেওয়া ব্যক্তিটির জিহবা তো অনেকটা বের হয়ে আছে, চোখ যেন ঠিকরে বের হয়ে আসবে এমন একটা অবস্থা, সাধারণত এই ধরনের লাশের ক্ষেত্রে যেটা হয় আর কি। তো উনি আসলে ভয় যতটুকু না পাচ্ছিলেন তার থেকে বেশি ওনার মনে কষ্ট লাগছিল, কারণ ওই ব্যক্তিকে উনি চিনতেন, আর একদম শেষ বয়সে এসে এরকম একটা কাজ করলেন উনি, এটা নিয়ে উনি আফসোস করছিলেন মনে মনে। অনেক লোক এই বিষয়ে কথা বলছিল। যাই হোক, পুলিশ চলে আসে, লাশ নামিয়ে নিয়ে যায় পোস্টমর্টেম করার জন্য। এদিকে সামির ভাই উনি তো চলে আসেন শ্বশুরবাড়িতে, মাছ কিনে নিয়ে আসছিলেন। এদিকে পোস্টমর্টেম করতে সময় লাগবে, এই ফাঁকে তিনি আবার চলে আসবেন, তারপর তিনি জানাজায় শরিক হবেন, দাফন কাফনে অংশ নেবেন, এরকম একটা চিন্তাভাবনা ছিল আর কি। কিন্তু শ্বশুরবাড়ি থেকে কোনো একটা কারণে তার আসতে রাত হয়ে যায়, ওনার আর ওই জানাজা ধরার সুযোগ হয়নি। আর শ্বশুরবাড়িতে বেশ কিছু কাজের ব্যস্ততা বা পারিবারিক বেশ কিছু
ব্যাপার ওনার উপর এমনভাবে চলে আসে যে বিষয়টা আসলে উনি অনেকটা ভুলেই গিয়েছিলেন। উনি যখন রওনা দিয়েছেন শ্বশুরবাড়ি থেকে তখন বেশ অনেক রাতই আর কি, মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গিয়েছেন। মূলত ওইখান থেকে বেরিয়ে উনি ওনার বাড়িতে যাবেন এরকম একটা প্ল্যান ছিল আর কি। পরের দিন পারিবারিক একটা কাজ ছিল আর কি ওনার বাড়িতে। তখন এই সামির ভাইয়ের স্ত্রী কিছু খাবার ওনাকে সাথে করে দিয়ে দেন টিফিন ক্যারিয়ারে, রান্না করা কিছু মাংস, মাছ, এই টাইপের কিছু খাবার আর কি। এখন উনি যখন শ্বশুরবাড়ি থেকে কিছুটা পথ এসেছেন, মাঝখানে বিশাল একটা ফসলি মাঠ পড়ে, মাঝখান দিয়ে রাস্তা, তো গাড়ি চলছে বেশ গতিতে ফাঁকা রাস্তায়। তো একটু সামনে আসতেই সামির ভাই দেখেন দূর একটা মেয়েকে দেখা যাচ্ছে। মেয়েটার পোশাক আশাক বেশ মার্জিত এবং মেয়েটা দেখতেও বেশ সুন্দরী। তো গাড়িটা তার কাছে আসতেই মেয়েটি তার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। হাসিটা একদম স্বাভাবিক হাসি ছিল। তো সামির ভাই এতে কোনো পাত্তা দেয় না, কারণ উনি যেহেতু সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন, উনি তো জানেন যে মাঝে মাঝে এরকম মহিলারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, লিফট চায়, তারপরে হাত উঁচিয়ে গাড়ি থামায়। অনেকেই মহিলা মানুষ মনে করে উপকার করার জন্য গাড়ি যখনই থামায় আশপাশ থেকে ডাকাতরা এসে খপ করে ধরে। উনি চিন্তা করছে এরকম কিছু একটা। তো ওই মেয়েটা হেসে দিয়েছে, উনি আর গাড়ি থামান নাই, উনি গাড়ি নিয়ে চলে গেছেন, এটা পাত্তা দেন নাই উনি। মেয়েটিকে পাশ কাটিয়ে উনি গাড়ি নিয়ে আগানো শুরু করেছেন। আর উনি মনে মনে ভাবছেন এত সুন্দরী একটা মেয়েটা এই চোর ডাকাতের সাথে মিশে কি কাজে নেমেছে এখন রাস্তাঘাটে। আবার উনি ভাবছেন যে আচ্ছা মেয়েটা কি পাগল নাকি। আবার উনি ভাবছেন আচ্ছা পাগলে যদি হবে তাহলে তো তার পোশাক আশাকটা অন্যরকম হওয়ার কথা ছিল, এলোমেলো হওয়ার কথা ছিল, চুল উস্কু খুস্কু হওয়ার কথা ছিল, এটা তো বেশ পরিপাটি, এর তো পাগল না। আবার চিন্তা করলেন যে হয়তো বা রাস্তায় একা হাঁটতে বের হয়েছে। উনি আবার এরপরে নিজেই ওনার এই মনের এই প্রশ্নের উত্তর দিলেন যে আচ্ছা হাঁটতে যদি বের হবে এই জায়গায় তার সাথে কেউ নেই কেন, আশেপাশে তো ঘর বাড়ি নাই, এই জায়গাটা বেশ ফাঁকা, বিরান মাঠ, ফসলি জমি, এখানে সে আসবে কেন। তো এরকম চিন্তাভাবনা করছেন। তবে খুব যে প্যারানর্মাল বিষয় ওনার মাথায় এটা স্ট্রাইক করেছে বিষয়টা এরকম না। উনি ওনার গাড়ি নিয়ে চলছেন, এভাবেই ওই মেয়েটাকে ক্রস করে উনি প্রায় 2 থেকে 3 কিলোমিটার সামনের দিকে এগিয়ে গিয়েছেন। এবার সামির ভাই অবাক হয়ে যান। হঠাৎ করে দেখেন ওই মেয়েটি আবারও তার গাড়ির সামনে, সেই আগের মতোই তার দিকে তাকিয়ে এবার কেমন একটা হাসি দেয়। তবে তার প্রথমবারের হাসিতে যেই সৌন্দর্যটা ছিল এবার সেটা নাই। মনে হলো সে বেশ রাগান্বিত, রেগে যদি মানুষ হেসে দেয় সেটা কেমন দেখা যাবে, ওই রকম হাসি। এবার সামির ভাই বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কিছু না। মেয়েটি আগেরবার রাস্তার এক পাশে দাঁড়িয়েছিল, এইবার মেয়েটি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে এবং 2 হাত 2 দিকে প্রসারিত করে দিয়েছে, যাতে করে কোনোভাবেই সামির ভাই গাড়ি নিয়ে সাইড দিয়েও যেতে না পারেন। মেয়েটির থেকে উনি তখন 15 থেকে 20 হাত দূরে রয়েছেন। তখনও কিন্তু মেয়েটির মুখে সেই রাগী হাসিটা ছিল। সামির ভাই গাড়িটা ব্রেক করেন, ব্রেক করে পিক আপ বাড়িয়ে ভোঁ ভোঁ একটা শব্দ হয় না, ওরকম শব্দ করছেন, যাতে করে ওই মেয়েটা ওখান থেকে সরে যায়। কিন্তু না, মেয়েটা কিন্তু সরে না। এখন সামির ভাই কি করবেন, এখন তো বিপদ। উনি সাহসী হলেও ভয় পাচ্ছিলেন। সামির ভাই এবার সিদ্ধান্ত নেন যদি না সরে পাশ কাটিয়ে যেভাবেই হোক উনি চলে যাবেন। আবার চিন্তা করছেন যদি পাশ কাটিয়ে যাব, পিছন থেকে খপ করে শার্টের কলার টেনে ধরে, হ্যাঁচকা টান দেয় পেছন দিকে, কি অবস্থা হবে, এটাও ভাবছিলেন। যাই হোক, বের তো ওনাকে হতেই হবে, তাই না? এই চিন্তা করে উনি যখন গাড়ি টান দিয়েছেন, এইবার এই সামির ভাই ওই মেয়েটির আসল চেহারাটা দেখতে পান। এতক্ষণ কিন্তু উনি যে চেহারাটা দেখেছেন 8-10টা স্বাভাবিক মেয়ের মতোই তার চেহারা ছিল, শরীরের গড়ন ছিল। কিন্তু এবার এটা কি উনি দেখলেন, ওই মেয়েটি এবার তার মুখটা খুলে হাসি দেয়। এতক্ষণ হাসি দিচ্ছিল মুচকি হাসি, খুব ওই রকম হাসি না, কিন্তু এবার যখন মুখটা খুলে হাসি দিয়েছে তখন সামির ভাই দেখেন এই মেয়েটির দাঁতগুলো এত বড় যে কোনো মানুষের এত বড় দাঁতই হয় না। আর এত বড় দাঁত তার মুখের মধ্যে কিভাবে ছিল এটা বুঝতে পেরেই উনি মারাত্মক ভয় পান। আর এত বড় দাঁতওয়ালা যদি কোনো মানুষ সামনে হেসে দেয় কি অবস্থা হয়। আর আরও ভয়ঙ্কর একটা ব্যাপার হলো, ওই মেয়েটা যখন হেসে দিয়েছে তখন তার মুখের ভেতর থেকে আলো বের হচ্ছিল, তার চোখের ভেতর থেকে আলো বের হচ্ছিল, তার কানের ভেতর থেকে আলো বের হচ্ছিল। এইভাবে
আলোকিত হয়ে যাচ্ছিল চারদিকে। এদিকে তার বাইকের সামনের হেডলাইটের আলোটাও পুরো রাস্তাটা আলোকিত করে রেখেছিল। তো এইরকম একটা ভয়ঙ্কর চেহারা উনি দেখেন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে উনি ওখান থেকে যে আসতে পেরেছিলেন এটাই হচ্ছে বিষয়। আল্লাহর রহমতে উনি ওখান থেকে বের হয়ে যান। অল্প সময়ের মধ্যে সামির ভাই ওনার এলাকার রাস্তায় প্রবেশ করেন। এলাকার রাস্তার আসা পর্যন্ত কিন্তু অন্য কোনো সমস্যা হয়নি, ওইখান থেকে তো চলে এসেছেন আর কি। তো উনি ওই এলাকার রাস্তায় যখন প্রবেশ করেছেন, ওই যেই লোকটা ফাঁস নিয়েছিল না, ওই বাড়ির রাস্তায় ঢুকেছেন আর কি। কারণ ওনার বাড়ির তো কাছাকাছি ছিল, যার ফলশ্রুতিতে তো ওই লোকটাকে উনি চিনতেন। তো এলাকার রাস্তায় যখন উনি ঢুকেছেন তখনই মনে পড়ে ওই ফাঁস নেওয়া ব্যক্তিটির কথা। তখন আফসোস করে, লোকটার জানাজায় শরীক হতে পারলাম না, ভুলেই গেছিলাম বিভিন্ন কাজে। তো যাই হোক, উনি একটু যখন সামনের দিকে এগিয়েছেন, যেখানে মূলত কবর দেওয়া হয়েছে, কারণ উনি জানতেন যে কোথায় কবর দেওয়া হবে, কেননা উনি যতক্ষণ ওখানে ছিলেন তার মধ্যে আলোচনা হয়ে গেছে কোথায় কবর দেওয়া হবে। তো উনি যখন ওই পথ দিয়ে যাচ্ছেন, পাশেই দেখা গেল একটা নতুন কবর। দেখে বোঝা যাচ্ছে যে এইটা ওই লোকটারই কবর, কারণ উনি তো জানতেন যে এখানে কবর দেওয়া হবে, আলোচনাও ফিক্সড হয়ে গেছিল, ওই আলোচনা করার সময় উনি ছিলেন। এখন কবরের ঠিক উল্টো দিকে রাস্তার অন্য পাশে দেখা গেল একজন বয়স্ক লোক পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন, তার চেহারা বোঝা যাচ্ছে না, লুঙ্গি পরা, একটা গেঞ্জি পরা মনে হচ্ছে। তো উনি যখন বাইক নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ওই লোকটা ঘুরে তাকায়। তো বাইকের যে হেডলাইটের সামনের দিকে ছাড়াও সাইডেও কিন্তু আলোটা ছড়িয়ে পড়ে, যেটাতে কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে বোঝা যায়। তো যখনই ওই লোকটা ঘুরে তাকিয়েছে, তখন সামির ভাই দেখেন, আরে এটা সেই ব্যক্তি সকালে যাকে উনি ফাঁসিতে ঝুলে থাকতে দেখেছিলেন। কিন্তু আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে পোস্টমর্টেম করার পর শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলার পর তো সেলাই করা থাকে, কিন্তু এই লোকটার সেই জায়গাগুলো সেলাই করা ছিল না। তার গলা থেকে পেট পর্যন্ত কোনো সেলাই নেই, ভেতরে লাল রক্ত, নাড়ি ভুড়ি সব দেখা যাচ্ছে। যদিও বা একটা গেঞ্জি পরা ছিল, স্যান্ডো গেঞ্জির মতো, যার ফলশ্রুতিতে এই জিনিসগুলো মোটামুটি বোঝা যাচ্ছিল। এরপর ওই লোকটা ভয়ঙ্কর এক হাসি দিয়ে ওঠে, এমন হাসি দেয় মনে হচ্ছে আকাশ পাতাল সব কিছু ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে। সামির ভাই ওই অবস্থাতে আল্লাহকে স্মরণ করে দোয়া কালাম যা জানেন পড়তে পড়তে গাড়ি দেন একটা টান। উনি তো এইবার প্রচণ্ড ভয় পেয়েছেন। আগের বার তো ওই মহিলা যে রাস্তায় দাঁড়িয়েছিল, ওটা তো উনি যতটুকু ভয় পেয়েছিলেন এর থেকে আরও বেশি গুণ ভয় এখানে এসে পান আর কি। উনি কোনোরকমভাবে বাড়িতে আসেন, ভয় পাচ্ছিলেন, এখনই বুঝি ওনার বাইকের সামনে আবার ভয়ঙ্কর কিছু চলে আসে। উনি বাইকটাও জোরে চালাচ্ছিলেন, গ্রামের আঁকাবাঁকা রাস্তায় এত জোরে বাইক চালালে দুর্ঘটনা ঘটার কিন্তু কথা, কিন্তু আল্লাহর রহমতের দুর্ঘটনা ঘটেনি। উনি ওনার বাড়িতে চলে আসেন, বাইকটা থামিয়েই বাড়ির সবাইকে প্রচণ্ড জোরে একটা ডাক দেন, বিশেষ করে ওনার মা এবং বোনকে ডাক দেন, ডাক দিয়ে বলে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, এই বলেই উনি অজ্ঞান হয়ে গেছেন। এদিকে ওই রাতের বেলা অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন আর কি বাড়ির সদস্যরা। এরকম ডাক শুনে তারা বের হয়ে এসেছেন, এসে দেখেন যে সামির ভাই পড়ে আছেন উঠোনে। তাকে ধরে রুমে নিয়ে যাওয়া হয়। অনেক চেষ্টার পর তার জ্ঞান আসে পরের দিন সকালবেলা। এরপর উনি বলেন যে কি হয়েছে তার সাথে। এরপর একজন হুজুর নিয়ে আসা হয়। তো হুজুর সব কথা শোনার পর বলেন যে এই যেই মেয়েটা পিছু নিয়েছিল, মূলত ওই রাস্তায় একটা পিশাচ আছে যে এই মহিলার বেশে মানুষকে ভয় দেখায়, আর মূলত ওই জিনিসটা আক্রমণ করেছিল তার উপরে ওই খাবারগুলোর জন্য, কিন্তু খাবারগুলো নিতে পারেনি। আর ওই যে গলায় ফাঁস নেওয়া ব্যক্তিটা, তাকে যখন দেখেছে, মূলত কোনো দুষ্টু জিনই তাকে এই ধরনের ভয়গুলো দেখিয়েছে। তা আল্লাহর রহমতে কোনো ক্ষতি করতে পারেনি। সামির ভাইয়ের 2-3 দিন জ্বর ছিল, তারপর আল্লাহর রহমতে আস্তে আস্তে সেটা ভালো হয়ে যায়, একদম পরিপূর্ণভাবে উনি সুস্থ হয়ে যান। এবার আসুন চলে যাই ওই ফাঁস নেওয়া ব্যক্তির বাড়ির ঘটনায়। যে ফার্মে ওই ব্যক্তিটা গলায় দড়ি নিয়েছিলেন, ওই ফার্মটি ছিল একদম রাস্তার পাশে। সন্ধ্যার পর নাকি কেউ যদি একা একা ওই রাস্তা দিয়ে যেত, হুট করে দেখতো ওই ফার্মটা নড়াচড়া করছে, কাঁপাকাঁপি করছে। আর পেছন থেকে নাকি নাম ধরে কাউকে ডাকতো, তবে ডাকটা স্বাভাবিক ছিল, পরিচিত কারো কণ্ঠ নকল করে ডাকতো আর কি। পেছন দিকে তাকালে কাউকে দেখা যেত না। এভাবে কিন্তু
বেশ কয়েকবার হয়েছে, অনেকেই এই প্রবলেমটা ফেস করেছেন। একবার কি হয়, একদিন সন্ধ্যায় এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, তো ওই মহিলাকে পেছন থেকে ডাক দেয়। ওই মহিলার নামটা ঠিক বলতে পারেন নাই আতিক ভাই, তবে তার ছেলের নাম হচ্ছে নূর। তো পেছন থেকে ডাক দেয়, এই নূরের মা। তখন উনি এমনিতেই পেছন দিকে তাকিয়েছেন, তো তাকিয়ে উনি দেখেন যে ওই যে যে ব্যক্তিটি গলায় দড়ি নিয়েছিল না, ওই ব্যক্তিটাই। যখন ওই ব্যক্তিটাকে উনি দেখেছেন, ওই ব্যক্তিটা তখন খুব বিশ্রীভাবে খিলখিল করে হেসে ওঠে। মহিলা তো ওইখানে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। যেহেতু ওই দিক দিয়ে লোকজন আসা যাওয়া করে, কিছুক্ষণ পরে লোকজন ওই দিক দিয়ে আসা যাওয়ার সময় ওই মহিলাকে দেখতে পায়। মহিলাকে তো অনেকেই চেনে, তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পর যখন এই বিষয়টি উনি আবার জ্ঞান ফেরার পরে বলেছিলেন, লোকজন পরামর্শ করে ওই যে ফার্ম, মুরগির ফার্মটা, এটা পরিপূর্ণভাবে ভেঙে ফেলা হয়, একদম ডিস্ট্রয় করে ফেলা হয়। এরপরে আল্লাহর রহমতে তেমন কোনো ঘটনা শোনা যায় নাই ওইখানে। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আতিক ভাইকে, দুর্দান্ত একটি ভয়ের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ওনার আরও ঘটনা আমরা পাবো, যেভাবে প্রতিনিয়ত নিয়ে আমাদেরকে ঘটনা পাঠিয়ে যাচ্ছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ভূত.কমে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আপনি বলেছেন যে অনেক লিসেনার্স আছে যারা নাকি কমেন্ট করেছে যে রাকিব ভাইয়ের একটা স্টোরি শুনবো, রাকিব ভাইয়ের স্টোরি শুনবো। তো আমি আসলে আপনার লিসেনার্সদেরকে প্রথমত থ্যাঙ্কস জানাই যে তারা আমার ঘটনা শুনতে চেয়েছেন। আমি আদিতমারি উপজেলা লালমিরহাট জেলা থেকে বলছি। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমাদের বাসা তো হচ্ছে পাহাড়তলি, বাংলাদেশের প্রায় প্রত্যন্ত একটা গ্রাম রাসেল ভাই। গ্রামটির তার পুরনো একটা বটগাছ, বাঁশঝাড় আর বহু কবরস্থানের জন্য পরিচিত ছিল, যেখানে দিনের আলোতেও মানুষ একা যেতে ভয় পায়। করিম এবং রহিম বিয়ে হয়েছে সবে 6 মাস হয়েছে। ও আমার চাচাতো ভাই ছিল। তাদের সুখের সংসারে যেন হঠাৎ করেই একটা অন্ধকার নেমে এলো। প্রথমে রহিমা অসুস্থ হয়ে শুরু করলো, কোনো ডাক্তারই তার রোগ ধরতে পারল না। রাতে সে একা একা অস্পষ্ট ভাষায় কথা বলতো এবং ঘরের কোণে এমন কিছু দেখতো যা অন্য কেউ দেখতে পেত না। একদিন গভীর রাত করিম জেগে দেখে যে রহিমা বিছানায় নেই। সে বাইরে এসে দেখে রহিমা বাঁশঝাড়ের দিকে হেঁটে যাচ্ছে। তার চোখ স্থির এবং মুখ ফ্যাকাশে। করিম ডাকতেই সে যেন সম্মোহন থেকে জেগে উঠল, কিন্তু এর পরেই তার শরীর কাঁপতে শুরু করলো। পরদিন সকালে গ্রামের মুরব্বীদের পরামর্শে করিম গেল আমজাদ ফকিরের কাছে। ফকির সব শুনে এক অদ্ভুত হাসি হেসে বলল, তোমার স্ত্রীর ওপর মাটি চাপা দেওয়া হয়েছে। কেউ তোমাদের সুখ সহ্য করতে না পেরে কালো জাদু করেছে। ফকির তাকে একটা প্রক্রিয়া শিখিয়ে দিল। আজ রাতে নদীর ধারে যেন 3 রাস্তার মোড় আছে, সেখানে যেতে হবে। তার স্ত্রীর ব্যবহৃত একটি কাপড় আর কিছু কাঁচা মাংস নিয়ে যাবে। নদীর পাড়ে গিয়ে কাপড়টা মাটির উপর রেখে মন্ত্র পড়তে হবে। মন্ত্র শেষ হলেই দেখবে এক ছায়ামূর্তি মাটি ফুঁড়ে উঠে আসছে। সেই মূর্তিটি হলো জাদুর রক্ষক। সে তোমার দিকে তাকিয়ে অভিশাপ দিবে, কিন্তু তুমি চোখ বন্ধ করে সেই মাংস তার দিকে ছড়ে দেবে এবং দৌড়ে বাড়ি ফিরবে। পিছনে ফিরে তাকালে সর্বনাশ হবে। ভয়ে সিঁড়িতে করিম সেই রাতেই নদীর ধারে গেল। পরিবেশটা ছিল গা ছমছমে, ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমজাদ ফকিরের কথা মতো সব কাজ শেষ করে সে যখন মন্ত্র শেষ করলো, ঠিক তখনই মাটি কাঁপতে শুরু করলো। ধীরে ধীরে ভেজা মাটি ভেদ করে উঠে এলো এক কঙ্কাল সার ছায়া মূর্তি। মূর্তিটির চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো, আর তার শরীর থেকে পচা মাটির তীব্র গন্ধ আসছিল।
ছায়ামূর্তিটি তার কর্কশ ভেজা কণ্ঠে বলল, কে তোকে এই শান্তিতে বিঘ্ন ঘটাতে পারলো? তোর স্ত্রীর জীবনের বিনিময়ে এই জাদু তৈরি হয়েছে, আমি তোকে ছাড়বো না। করিম চোখে দেখতে পাচ্ছিল মূর্তির হাতে থাকা একটা শিকড় যেন রহিমার হৃদয়ের সঙ্গে যুক্ত। ভয় ও আতঙ্কে করিম দ্রুত মাংসটি ছায়ামূর্তির দিকে ছুঁড়ে দিল উল্টো দিকে। দৌড়াতে শুরু করলো। তার মনে বারবার আসছিল একবার পেছনে তাকিয়ে দেখবে কি হচ্ছে সেখানে। দৌড়াতে দৌড়াতে সে তার বাড়ি পৌঁছালো। ঘরের ভিতরে ঢুকতেই দেখলো রহিমা খাটের উপর ধরফরিয়ে উঠে বসলো এবং তার চোখ দুটো স্বাভাবিক হয়ে গেল। করিম হাফ ছেড়ে বাঁচল, কিন্তু তার মনে হলো কেউ যেন তাকে পিছন থেকে নাম ধরে ডাকছে। কেউ চাপা কণ্ঠস্বর, করুণ কণ্ঠস্বর, করিম একবার ফিরে দেখ। অন্ধকারের এক চরম মুহূর্তে করিম ভুলে গেল ফকিরের সতর্কবাণী। কৌতূহল আর ভয়ে সে দরজার দিকে এক মুহূর্তের জন্য ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে উঠানে এক ভয়াবহ আওয়াজ হলো, যেন অনেক পুরনো বাঁশ একসাথে ফেটে গেল। পরদিন সকালে গ্রামবাসী দেখতে পেল করিমের উঠানের মাঝখানে একটি বিশাল আকারের পুঁতে রাখা কালো কলসি মাটির উপরে উঠে এসেছে। কলসিটা ছিল তাবিজ আর কাঁচা পথে ঢেকে দেওয়া। আর করিম তাকে পাওয়া গেল তার ঘরের দরজার সামনে, পাথরের মূর্তির মতো জমে যাওয়া অবস্থায়। তার মুখ ভর্তি ছিল তীব্র ভয় আর চোখে ছিল নিথর দৃষ্টি, যেন সে এমন কিছু দেখেছে যা জীবিত অবস্থায় দেখা উচিত নয়। রহিমা পুরোপুরি সুস্থ হয়ে গেল, কিন্তু এরপর থেকে সে আর কোনোদিন কোনো কথা বলেনি। গ্রামবাসী আজও বিশ্বাস করে আমজাদ ফকিরের মাটি চাপা জাদুকে অসম্মান করার জন্য ব্ল্যাক ম্যাজিক সেই রাতেই করিমের জীবনী শক্তি কেড়ে নিয়ে তাকে পাথরে পরিণত করেছে। সেই রাতে নদীর তীরে তাকে ছায়ামূর্তিটি মুক্তি পায়নি, বরং করিমের পিছু নিয়ে তাকে শাস্তি দিয়েছে। ব্ল্যাক ম্যাজিক নিয়ে আরও কোনো ভৌতিক গল্প যদি লিসেনার্সরা শুনতে চায় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আমি চাই যে রাসেল ভাই যেন আমাদের অনেকেই বলেছেন যে এরকম ব্ল্যাক ম্যাজিক ঘটনা আপনাদের খুব বেশি প্রয়োজন বা আপনারা শুনতে চান। তো ধন্যবাদ আপনার অডিয়েন্সদেরকে যারা যারা আমাদের ব্ল্যাক ম্যাজিক এবং আমার ঘটনা পছন্দ করেছেন। যদি আপনারা আসলে আরও ঘটনা শুনতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা নিয়মিত RJ রাসেল ভাই ভূত.com যে ঘটনাগুলো পাঠানো হয় সেগুলো আমাদের এই চ্যানেলে ভৌতিক স্টুডিও 2.0-তে আমরা আপলোড করি, সেই এপিসোডগুলোই। তো অবশ্যই এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এখানে বাছাই পর্ব করে আমরা যে RJ রাসেল ভাই যত ঘটনা হয় সব বাছাই করে আমরা এই চ্যানেলে আপলোড করি। আজকে রাসেল ভাই এখানেই বিদায় নিচ্ছে। আপনাদের অডিয়েন্সকে বলবেন অবশ্যই আমার নাম যেন মনে থাকে। আল্লাহ হাফেজ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। বেশ কয়েক বছর আগের ঘটনা। সাকিব আল হাসান নয়ন ভাইয়ের ভাগ্নির সাথে একটা ঘটনা ঘটে, যা আমি আপনাদের মাঝে বলেছিলাম, এবং আজকে তিনি আরেকটি ঘটনা পাঠিয়েছেন। ওনার ভাগ্নির ছদ্মনাম মোহনা। ওনার আপন বড় বোনের মেয়ে ছিল মোহনা। তো যেটা বলছিলাম যে বেশ কয়েক বছর আগে মোহনার স্কুল থেকে একদিন দুপুরবেলা নয়ন ভাইয়ের বোনের কাছে একটা ফোন আসে। ফোনে বলা হয় যে মোহনা খুবই অসুস্থ, দ্রুত যেন স্কুলে আসে ওনার বোন। তারপর বড় আপু তিনি স্কুলে যায়, গিয়ে দেখছে যে অফিস রুমে তার মেয়ে একটা বেঞ্চের উপর শুয়ে আছে। তিনি দ্রুত গিয়ে দেখেন তার মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং আশেপাশে দু একজন টিচার দাঁড়িয়ে আছে। তো একজন স্যার তিনি বলছেন, দেখুন আপনার মেয়ে হঠাৎ করে ক্লাসে কেমন জানি অস্বাভাবিক একটা আচরণ করতে থাকে। তারপর আমি একটু বকা দিই, বকা দেওয়ার পর সে রুম থেকে বের হয়ে যায় এবং স্কুলের বারান্দায় যেতেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই কথা শোনা মাত্রই সেই নয়ন ভাইয়ের বড় আপু তিনি দ্রুত ওনার মেয়েকে নিয়ে হসপিটালে এসে পড়েন এবং হসপিটালের ডাক্তার দেখে বলে যে দেখুন অত সিরিয়াস কিছু না, হয়তো কিছুতে ভয় পেয়েছে, তো বাসায় যান, ঠিক হয়ে যাবে। তো হসপিটালে থাকতেই ওর জ্ঞান আসে এবং তার চোখে বেশ ঘুম ঘুম ভাব ছিল। বাসায় আসার পর মোহনা তার রুমে ঘুমিয়ে পড়ে এবং তার রুমে লাইট বন্ধ ছিল এবং দরজা আটকানো ছিল।
রাতে মোহনার ঘুম ভেঙে যায় একটা পচা গন্ধে। মোহনা ঘুম থেকে উঠে পচা গন্ধ কোথা থেকে আসছে সেটার উৎস খুঁজে বের করার জন্য একটু দেখে আশেপাশে কিছু আছে নাকি। অন্ধকার রুমে যে আবছা আলো বাইরে থেকে আছে, সে শুধু এতটুকু জিনিসই দেখছে, বিছানার পাশের একটা কোনায় একটা কালো অবয়ব চারপাশে কেন যেন ঘোরাফেরা করছে। মোহনা ভাবে যে সে তার হয়তো ঘুম ঘুম চোখে এটা ভুল দেখছে, কিন্তু সে স্পষ্টভাবে দেখছে যে কালো একটা অবয়ব আশেপাশে ঘোরাফেরা করছে এবং মোহনার কাছে আসতে চাচ্ছে। এটা দেখে মোহনা একটা জোরে চিৎকার দেয়। চিৎকার শুনে নয়ন ভাইয়ের বড় আপু এবং দুলাভাই দ্রুত এসে পড়ে মোহনার ঘরে এবং দেখে যে মোহনা বিছানার একটা কোনায় গুটি সুটি হয়ে বসে আছে এবং ভয়ে কাঁপছিল। এরপর কেন মোহনা চিৎকার করলো এসব জানতে চায়, কিন্তু মোহনা তার বাবা মাকে বলে যে সে ভয় পেয়েছে অনেক আগে থেকেই, সে দুপুরবেলা থেকেই, কিন্তু সে বুঝতে পারছিল না আসলে সে কি দেখে ভয় পাচ্ছিল, এবং সে এখন যে কালো অ্যাপটা দেখেছে তার ধারণা এটা হয়তো সে দুপুরবেলাও দেখেছিল, কিন্তু তার দুপুরের কথা কিছুই মনে নাই। তো তারপর নয়ন ভাইয়ের আপু এবং দুলাভাই বলে যে দেখো যেটা দেখছো এটা হয়তো ঘুমের ঘরে দেখছো কিছু একটা, এগুলো বাদ দেয়, এগুলো কিছুই না। তারপর সেই রাতে মোহনার সাথে ওর মা ঘুমায় এবং ঘুমিয়ে পড়ার পর সেদিন আর কোনো কিছু ঘটে না। একদিন পর রাতে আবার মোহনা তখন একাই তার রুমে ঘুমায়। সেই রাতেও তার ঘুম ভেঙে যায় পচা একটা গন্ধে। এবার ঘুম ভেঙে যাওয়ার পর মোহনা দেখে যে অবয়বটা আছে, মানে দুদিন আগে সে দেখেছিল, সেটা আবার বিছানার পাশে অনবরত হেঁটেই যাচ্ছে এবং খুব ছুটাছুটি করছিল। মোহনা আতঙ্কে বিছানার একটা কোনায় ঘুটিসুটি হয়ে বসে এবং তার শরীর মনে ঠান্ডায় জমে যাচ্ছিল। সে নড়তেই পারছিল না এবং সে আতঙ্ক নিয়ে খেয়াল করে যে সেই অবয়বটা তার কাছাকাছি আসতেই একটা প্রাণীর মতো আকার ধারণ করে এবং সেই প্রাণীটা ছিল কুকুরের মতো। মাথাটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। মোহনা তো দেখে ভয় পায় এবং সে চিৎকারও করতে পারছে না, এবং কিছুক্ষণের মধ্যেই মোহনা দেখছে যে সেই অবয়বটা তার গলা চেপে ধরেছে এবং সে শ্বাস নিতে পারছে না। আল্লাহর অশেষ রহমতে মসজিদ থেকে কিছুক্ষণের মধ্যে ফজরের আজান ভেসে আসে এবং আজানটা শোনা মাত্রই মোহনা খেয়াল করে দেখে যে সেই যে অবয়বটা ছিল সেটা মোহনার গলা ছেড়ে অদৃশ্য হয়ে যায়, এক কথায় দেয়ালের সাথে মিশে যায়। মোহনার কিছুই মনে নাই, সে শুধু এতটুকু দেখে যে তার জ্ঞান ফেরার পর সে হসপিটালের বেডে এবং তার পাশে তার বাবা মা। ঠিক আগের মতোই তার বাবা মা জানতে যায় যে কি হয়েছে। মোহনা ঘটে যাওয়া যে ঘটনাটা গত রাতে এরকম ঘটেছে সব কিছু খুলে বলে। তো তারপর তার বাবা মা এটা নিয়ে বেশ চিন্তায় পড়ে যায় এবং তারা বুঝে যে এটা আসলে অন্য কোনো সমস্যা হতে পারে, প্যারানর্মাল কিছু একটা ঘটনা ঘটতে পারে। এরপর নয়ন ভাইয়ের আপু এবং দুলা ভাই তারা বাসা আসার পর ঠিক করে মুরব্বিদের সাথে কথা বলে যে কোনো একটা হুজুর বা কবিরাজ দেখাবে। কোনো একটা মাধ্যমে মোহনাকে একজন কবিরাজ দেখানো হয়। তো কবিরাজ বাসা আসার পর মোহনাকে দেখে পানি পড়া এবং তেল পরা দেয় এবং একটা তাবিজ দেয়। তাবিজ দিয়ে বলে যে এটা 25 দিন পর্যন্ত মোহনার হাতে বেঁধে রাখতে এবং 25 দিন পর যাতে তাবিজটা খুলে ফেলা হয়। তো কবিরাজের কথা মতো মোহনার শরীরে হাতে একটা অংশে তাবিজটা বেঁধে রাখা হয়। তো টানা 20 দিন পর মোহনা খেয়াল করে দেখে যে শরীরে তার তাবিজটা নেই, কোথায় গেছে সে সেটা বলতে পারে না। তো এটা নিয়ে মোহনা ততটা গুরুত্ব দেয় না, কারণ সে দেখেছে যে তাবিজটা পরার পর 20 দিন তার কোনো সমস্যা হয়নি এবং মোহনা ভাবে এখন আর হয়তো বা তার কোনো সমস্যা হবে না। কিন্তু ঘটনা ঘটে সেই রাতেই। বরাবরের মতো মোহনার ঘুম ভেঙে যায় পচা একটা গন্ধে। এবার মোহনা দেখছে সেই অবয়বটা তার মুখ চেপে ধরে আছে এবং কিছু একটা বলতে চাচ্ছে। মোহনা যতই পা নাড়াতে চাচ্ছিল, হাতটা দিয়ে হচ্ছে ওই অবয়বটার থেকে ছুটতে চাচ্ছিল, তখন মোহনা দেখছে যে সে কিছুই করতে পারছে না। আবার মোহনা জ্ঞান হারিয়ে ফেলে। এবার ঘুম থেকে ওঠার পর তার যখন জ্ঞান আসে সে দেখে তার মাথার পাশে তার মা বসে আছে। মোহনা এরপর সব ঘটনা খুলে বলে যে তাবিজটা পায়নি কিংবা কীভাবে কী হয়েছে সব খুলে বলে। আবার সেই কবিরাজকে বাসায় নিয়ে আসা হয়। এবার কবিরাজ মোহনার সব লক্ষণ দেখে বলে যে দেখুন, এটা তো আমার দ্বারা সম্ভব হবে না, আপনার এক কাজ করুন, আমি একটা ঠিকানা দিই,
ঠিকানা অনুযায়ী দেখুন যে কোনো সমাধান করতে পারেন কিনা, মানে অন্য একটা হুজুর বা আলেমের একজনের ঠিকানা দেয়। তো তারপর সেই আলেমের ঠিকানা দেওয়ার পর সেই আলেমের সাথে কথাবার্তা বলা হয় এবং সেই আলেম বলে যে তিনি বাসায় আসবেন এবং একজন মাদ্রাসার ছাত্রকে নিয়ে তিনি বাসায় আসতে চান। তো সেই মুহূর্তে যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন নয়ন ভাই, তিনি বলেন যে সেদিন তিনি ছিল মোহনাদের বাসায়, মানে তিনি তার বড় আপুর বাসায় ছিলেন। তো সেই আলেম তিনি বলেন সরাসরি রুমে আসেন এবং রুমে আসার পর মোহনার রুমে এসে রুমের লাইট দরজা সব কিছু বন্ধ করে দেন এবং তিনি তার কাজ শুরু করেন। এবং তিনি যে কাজটা করেন, তিনি সবার প্রথমে ওনার সাথে যে ছাত্রটা ছিল, মানে যে মাদ্রাসা থেকে যিনি ছাত্র নিয়েছিলেন, সেই ছাত্রটাকে বলে দেয় যে দেখো তোমার উপর আমি জিন হাজির করব, তো তুমি সেভাবে প্রস্তুত হয়ে যাও। এবং এই ছাত্রের উপর হয়তো আগেও অনেকবার জিন হাজির করা হয়েছিল অন্য কোনো কাজে, জন্য ছাত্রটাকে তিনি সবসময় সাথেই রাখতেন। তারপর একটা পর্যায়ে সব কিছু কাজ সম্পন্ন করার পর সেই ছাত্রের উপর জিন আনা হয়। জিন হাজির করার পর নয়ন ভাই বলে যে চারপাশে মনে হয় খুব ঢিলাঢিলি হচ্ছিল এবং প্রচণ্ড বাতাস বইছিল চারপাশে। নয়ন ভাই তারপর বলেন আমাকে ঠিক সেই মুহূর্তে যে ছাত্রের উপর জিন হাজির হয়েছিল তার চোখ মূল সম্পূর্ণ লাল হয়ে যায়। তখন আলেম সেই জিনকে উদ্দেশ্য করে বলে, মানে ছাত্রের উপর যে জিন ভর করেছিল তাকে উদ্দেশ্য করে বলে যে আপনি কে, এখানে কেন এসেছেন, আর এই মেয়েটার কেন ক্ষতি করতে চাচ্ছেন? তখন সেই জিন বলে দেখুন আমি এই মোহনা এদের বাসার আশেপাশ দিয়ে কিন্তু ঘোরাফেরা করি, এদের বাসার পিছনে একটা নারকেল গাছ আছে, তা আমি আমার যাতায়াতের সময় সেখানে সেদিন বিশ্রাম নিচ্ছিলাম দুপুরবেলা। তখন এই যে মেয়েটা সে কিছু ময়লা আবর্জনা এবং নোংরা পানি সেই গাছের ওখানে ওর জানলা দিয়ে ঢিল মেরে ফেলে এবং তাকে আমি কয়েকবার ভয় দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে ভয় না পেয়ে আরও কয়েকবার এরকম ময়লা আবর্জনা ফেলে এবং তারপর আমি বেশ রেগে যাই। এজন্য আমি এই মেয়েটার উপর ভর করে এবং আমাকে শেষ করে ছাড়ব। তো হুজুর এক সময় কথা বলতে বলতে সে আলেম উনি রেগে যায় এবং রেগে অনেক দূরত পাঠ করে এবং জিনকে অনেকবার রিকোয়েস্ট করে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু সে যেতে চায় না। কিন্তু যখন যেতে চায়নি কথাটা বলে, তখন একটা পর্যায়ে সেই জিন কিছু খেতে চায় এবং সে মানে ভোগ নিতে চায় এবং সে বলে যে এরকম এক দামে কিছু জিনিসপত্র বলে মিষ্টি এবং মুরগিগুলোকে দিতে হবে। তো একটা নির্দিষ্ট সময় মাঝরাতে এরকম নাকি সেই নারকেল গাছের এখানে জিনিসগুলো দিয়ে আসা হয় এবং দিয়ে আসার পর নয়ন ভাই বলে যে তিনি নিজেও নাকি সেই জিনিসগুলো কিনতে গিয়েছিল নাদুল্লাহ ভাইয়ের সাথে এবং নির্দিষ্ট সময় রেখে আসার পর তারপরে মোহনা ধীরে ধীরে সুস্থ হয় এবং সেই আলেম যিনি ছিল তিনি তারপর মোহনাদের সেই বাসা নাকি এরকম বন্ধ করে দেয়। তারপর নাকি বাসার আশেপাশে খুব একটা এরকম সমস্যা হয় না। হ্যালো বুথ এফএম লাভার্স, আপনারা যারা রেগুলার বুথ এফএম শুনতে চান তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমাদের চ্যানেলে রেগুলার বুথ এফএম আপলোড করা হবে, সো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম। প্রথমেই ক্ষমা চাচ্ছি, আমি আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যদি ভুল হয় ক্ষমা করবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে খুশি হব। আমার নাম রিফাত, আমার বাসা বগুড়ায়। ঘটনাটা 2012 সালের ঘটনা। তখন আমি ক্লাস 10-এ উঠেছি মাত্র। আর ইউজুয়ালি প্যারানর্মাল কিছু ঘটলে সেটার স্টার্টিংটা ভয় বা প্যারানর্মাল কোনো কিছু ফিল করার থেকে শুরু হয়, কিন্তু আমার ঘটনার সূত্রপাতটা বেশ অন্যরকম। প্রথমেই বলে রাখছি, নর্মালি আমার রাগটা ছিল না, খুব কম ছিল। আর রাগ উঠলে আমি সবার থেকে দূরে আলাদা একা বসে থাকতে কমফোর্টেবল ফিল করতাম। মোটামুটি আমার পড়াশোনা বা পার্সোনাল লাইফ নিয়ে বেশ হ্যাপি ছিলাম, কোনো প্রবলেম ছিল না আমার। একটা সময় কোনো একটা অজানা কারণে আমি খুব বেশি চুপচাপ হয়ে যাই। সেই স্কুলে গেলে ফ্রেন্ডসদের সাথে কোনো কথা বলতাম না, জাস্ট নিজের মধ্যেই থাকতে ভাল লাগতো। তো এইভাবে বেশ কিছুদিন যাবার পর আমি সাডেনলি সুইসাইড অ্যাটেম্প্ট করি। সত্যি বলতে সুইসাইড অ্যাটেম্প্ট করার মতো কোনো স্ট্রং রিজন তো দূরের কথা, কোনো লেম রিজনও আমার কাছে ছিল না। আমাকে তখন হসপিটালাইজড করা হয়। হসপিটাল থেকে মোটামুটি স্টেবল করে আমাকে বাসায় নিয়ে আসা হয়। এর এই দূরত্বে আমার কোনো সেন্স ছিল না। যখন আমার সেন্স আসে তখন আমার ভাই নাকি আমাকে বলেছে আমি হাসপাতালে থাকবার পর ট্রিটমেন্ট করা অবস্থায়
একজন মানে আমার যখন সেন্স এসেছিল আমি তখন বারবার কাউকে ডাকার কথা বলছিলাম, বাট কাকে ডাকছি তার নাম ঠিকানা আমি কিছুই বলিনি, জাস্ট তাকে নিয়ে আসো বলছিলাম। আবার আনকনশাস হয়ে যেতাম। তারপর যখন আমাকে বাসায় আনা হয়, তখন বাসায় আসার পর আমার অবস্থা হয়ে যায় একদম চুপচাপ। কোনো কথা ছিল না আমার মধ্যে, খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমি বাসায় ভাঙচুর শুরু করেছি। তখন পর্যন্ত আমি ভেবেছিলাম আমি তো স্লিপিং পিল খেয়েছিলাম, মেবি তার ইফেক্টে আমি এরকম বিহেভ করছি। কিন্তু এরপর থেকে আমি কখনো একা একা থাকতে পারতাম না। দিন দিন আমার শরীর আরো বেশি খারাপ হয়ে যেতে থাকে, আমার রাগের পরিমাণ বাড়তে থাকে। কোনো কথা আমার সহ্য হতো না, কারো কোনো কথা আমি সহ্য করতে পারতাম না। তখন যা হতো, আমি কিছু বললেই তার একটা 19-20 হলেই আমি রেগে যেতাম, ভাঙচুর শুরু করতাম। অথচ আমি ভাঙচুর দূরের কথা, রাগটাও দেখাতে পারতাম না, আর করার মতো স্বভাব আমার ছিল না। যখন আমি রেগে যেতাম তখন আমার কোনো কিছুই মনে থাকতো না। রাগের সময় আমি কি করতাম না করতাম আমি কিছুই বুঝতাম না। পরে যখন রাগ কমে যেত, আমি স্বাভাবিক হতাম, তখন জানতে পারতাম যে ওই টাইমে আমি প্রচুর ভাঙচুর করেছি, চিৎকার করেছি, এমনকি নিজেকে আঘাতও করেছি। অথচ আমি কখন এসব করেছি আমি বুঝতাম না, টের পেতাম না। কোনো কিছু কখনো প্যারানর্মাল কোনো কিছু হতে পারে এসব কারো কিছুই মাথায় আসেনি তখনও। আমি নিজে কিছুই বুঝতাম না। আমার বাসায়ও সবাই ভেবেছিল আমি হয়তো যে কারণে সুইসাইড করতে চেয়েছিলাম তার জন্যই এমন করছি। তারপর আস্তে আস্তে একটা সময় যেটা হয়, আমার পুরা শরীর দুর্বল হতে থাকে। আমি যে বসে থাকবো এটা করতে পারতাম না, শুয়ে থাকতাম। এইভাবে আমার কোনোভাবে 2 মাস অতিক্রম হয়ে যায়। আমার প্রি টেস্ট স্টার্ট হবে, এর মাঝে আমি পড়াশোনা করার ট্রাই করছিলাম, কিন্তু তখন খেয়াল করলাম যে আমি চোখে দেখতে প্রবলেম ফিল করছি। দেন ওবার এক্সাম অ্যাটেন্ড করিনি, আর এর মাঝে সব রকম ডক্টর টেস্ট ট্রিটমেন্ট করা হয়ে গেছে, আমার সব কিছুই নর্মাল। অথচ আমার শরীর খারাপ হতে থাকে। আমার বড় চাচি ছিলেন, উনি প্যারানর্মাল অ্যাক্টিভিটি অথবা ব্ল্যাক ম্যাজিক এসব খুব বিলিভ করতেন। উনি আমার বাবা মাকে বলল এমন কিছু হতে পারে, এর জন্য ব্যবস্থা নিতে পারেন আপনারা। তখন উনি একজন লোকের অ্যাড্রেস দেন। ওই লোক জিন দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা বা কাটানো এই কাজগুলো করতেন। আমাকে ওইখানে নিয়ে যাবার পর যেটা হয়, মিডল এজের একটা লোক আসেন আমার সামনে। তো উনি আমাদের একটা অন্ধকার রুমে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে তিনি আমাদের সামনেই 2 জন জিন হাজির করেন। তাদের একজন ছিল মহিলা আর একজন ছিল পুরুষ। যখন জিনগুলো আসতো তখন জোরে একটা শব্দ হয়, লাইক কেউ জোরে দরজা বন্ধ করলে যেরকম শব্দ রকম। তো যখন ওনারা যেটা করে, আমার মাথায় হাত রেখে এবং আমি স্পর্শ ফিল করি। অদ্ভুত বিষয় ছিল, তখন আমার মধ্যে কোনো ভয় কাজ করছিল না, বরং একটা এক্সাইটমেন্ট ছিল যে আমি জিনের সাথে কথা বলছি। আমি আসলে জানতামও না আসলে এই জিনটা কি, এদের অস্তিত্ব কি, বা এগুলো সত্য নাকি মিথ্যা। তারপর ওনারা বলে যে আমাদের বাড়িতে অনেকগুলো তাবিজ রাখা হয়েছে, এগুলো আপনাদের ক্ষতির জন্য করা হয়েছিল, যেন আপনাদের কোনো ধরনের উন্নতি না হয়। একটা কিছু দিতে হবে আপনাদের গিফট হিসাবে, আর একটা লাল কাপড় লাগবে, বাকিটা আমরা যা করার করে দিব। আর উনি এটা বলে দেয় যে এটা আপনাদের নিজেদের লোক করেছে। এরপর থেকে তার কথা মতো যা যা হয়েছিল তা উনাকে দেওয়া হয়। এরপর কোনো রকম কোনো উন্নতি ফিল হতো না, বরং দিন দিন আরো অবনতি হতে থাকে। আমাদের বাসায় তারপর কখন আমাকে একা ছাড়া হতো না, সব সময় কেউ না কেউ সাথেই থাকতো। আম্মু সারা রাত পাশে বসে দোয়া দুরুদ পড়তো, আমি ঘুমাতে পারতাম না। যখন আম্মু দোয়া পড়তো পাশে বসে, ঠিক ওই টাইমে আমি ঘুমাতাম, না হলে ঘুম ভেঙে যেত, আমার অস্থির লাগতো। এরপর আমার এক ফ্রেন্ড ছিল, ওর মায়ের সাথে জিন থাকতো। তো উনি একদিন আমাকে দেখে আম্মুকে বলেন, ভাবি আপনার অবস্থা ভালো না, ওকে কিছু করা হয়, আপনার মেয়ের অবস্থা ভালো না, ওকে কিছু করা হয়েছে, আপনি আর ব্যবস্থা নিচ্ছেন না কেন? তখন যেটা হয়, উনি একইভাবে এক লোকের কাছে নিয়ে যান আমাদের। সেখান থেকে এসেও কোনো লাভ হলো না। তখন আব্বু খুব রেগে যায়, কারণ আব্বু এমনি এসব বিলিভ করতেন না, তবুও
সবার কথায় লোকগুলোর কাছে তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু যখন দেখলেন কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, বরং আমার অবস্থা আরো খারাপ হতে যাচ্ছে, তখন আমার আব্বু কেন জানি এসব জিনিসের প্রতি আশা ছেড়ে দেন। অলরেডি তখন 3 মাসের বেশি সময় চলে গেছে। এরপর আমার মনে ছিল যে আমি একদিন রাতে নিজেকে ওয়াশরুমে বন্ধ করে বসেছিলাম। আমাকে বাইরে থেকে সবাই ডাকছিল, কিন্তু আমি না খুলে ধীরে ধীরে আমার সামনে সবকিছু ব্লার হতে দেখে আমার সামনে ব্লার হয়ে যেতে থাকে, ঝাপসা হতে থাকে। এরপর আমি আর কিছু বলতে পারি না। এরপর যখন আমার সেন্স ফেরে, তখন আমি জানতে পারি আর মাঝে 2 মাস হয়ে গেছে। আমি বেশ বড় একটা ধাক্কা খাই। তখন আমি জিজ্ঞেস করলাম, আমার মা বলে যে আমি ওই দিন ওয়াশরুমে যখন ছিলাম তখন তারা প্রচুর ডাকাডাকি করে। যখন আমি দরজা খুলি না তখন ওনারা দরজাটা ভেঙে ফেলে। ভেতরে গিয়ে দেখে আমি ওয়াশরুমে আনকনশাস হয়ে সেন্সলেস হয়ে পড়ে আছি। তারা আমাকে একটা রুমে নিয়ে আসে। আম্মু সারা রাত পাশে বসে দোয়া করে। এইভাবে পুরো একদিন পর নাকি আমার সেন্স ফেরে। আর যখন আমার সেন্স আসে তখন আমি কারোর সাথে কথা না বলে শুধু সবার দিকে তাকিয়ে থাকতাম, দেখতাম। কেউ কিছু জিজ্ঞেস করলে নাকি কোনো কিছু না বলে তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। খাওয়া দাওয়া করতাম না, বের হতাম না, উঠতাম না। সারাদিন রাত শুয়ে থাকতাম। একটা সময় নাকি গিয়ে যেটা হয়, আমি প্যারালাইসিসের মতো হয়ে যাই। এরপর আম্মু সবসময় আমার সাথে থাকা শুরু করে। দোয়া দুরুদ, সারাদিন কুরআন দোয়া দুরুদ পড়তে শুরু করেন। উনি যেটা বলেন আমি ঘুমাতাম না, শুধু তাকিয়ে তাকিয়ে কিছু দেখতাম, তাদের দেখতাম। বাট আম্মু যখন পাশে বসে মাথায় হাত দিয়ে দোয়া কুরআন পড়তো, ঠিক ওই মুহূর্তেই আমি চোখ বন্ধ করে ঘুমাতাম। অনেকদিন এভাবে যাবার পর আমার বাসার পাশে একজন আন্টি ছিলেন। উনি খুব বেশ পরহেজগার মানুষ ছিলেন। উনি আম্মুকে বলেন, আপনি ভালো একটা আলেম দেখান। তখন আমাদের বাসার কাছাকাছি একজন বিজ্ঞ আলেম ছিলেন। ওনাকে সবাই একজন নাম ধরে ডাকতো। তো ওনার নাম ছিলেন মনসুর হাজি এরকম কিছু একটা। তো ওনাকে বলার পর উনি যেটা বলে, উনি ছোট বাচ্চাদের সমস্যাগুলো সলভ করে বড়দের কোনো কাজ করেন না। তো ওই আন্টি অনেক রিকোয়েস্ট করে আমাকে শুধু একবার দেখার জন্য ওনাকে নিয়ে আসেন। পরে উনি ওনার বাসায় নিয়ে যেতে বলেন। তো আমাকে তখন নাকি তার বাসায় নেওয়া হয়। তখন উনি দেখেই বলেন যে আপনারা তো অনেক দেরি করে ফেলেছেন, তবুও আমি দেখছি। তখন নাকি উনি বলেছেন, তুমি একটা সুতা নিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত মেপে, উনি অনেকে সুতা নিয়ে আসেন, পরে আমার পা থেকে মাথা পর্যন্ত মেপে দেখেন। পরে দোয়া পরে আবার যখন মাপেন, দেখেন যে সুতাটা নাকি 1 হাতের মতো ছোট হয়ে গেছে। তখন উনি যেটা করেন, কিছু পানির মধ্যে তেল পরে দেন, আর ওই পানি আর তেল খাওয়াতে বলেন, আর পানি খাওয়াতে বলেন এবং তেল মাথায় দিতে বলেন। আর 7 দিন পর আবার যেতে বলেন। যখন 7 দিন পর আমাকে আবার নিয়ে যাওয়া হয়, উনি সেইমভাবে আবার মেপে দেখেন। তখন উনি কিছু না বলে আবার সেইমভাবেই তেল পানি করা দেন এবং 7 দিন পর আবার যেতে বলেন। আর ঠিক তখন 2-3 দিন পরেই আমার সেন্স খুব নর্মালভাবে চলে আসে। তখন আমি কথাগুলো আমার মার কাছে শুনি। আমি মোটামুটি উঠে বসতে পারছিলাম, চোখে মোটামুটি দেখতেও শুরু করেছি। এভাবে 7 দিন পর যখন আমার এরকম যায়, তখন উনি আমাকে দেখে বলল, এখন কেমন আছো? এখন হালকা লাগছে? আমি তখন বললাম হ্যাঁ, কিন্তু হয়েছিল কি আমার? তখন উনি আমাকে বলেন, আমাকে আসলে বান মারা হয়েছিল, যেন আমি ধীরে ধীরে নিজেকে শেষ করে ফেলি। আর এই সময় ছিল 6 মাসের। আমি তখন যখন ওনার কাছে যাই, তখন একদম শেষ মাসের সময় যাই। আর 1 মাস সমস্যা এরকম থাকলে আমাকে হয়তো বাঁচানো সম্ভব হতো না। তখন তাকে বলা হয়, আর এই লোকগুলোকে দেখানো হয়েছিল, তারা কি কিছু করতে পেরেছিল কিনা? তখন বলে, আগে যাদেরকে দেখানো হয়েছিল, তখন বলে তারা করেছিল, কিন্তু তারা এক জায়গায় করেছিল, যেটা আমার রিলেটিভসরা করেছিল, কিন্তু এটা অন্য একজন করেছে। তখন আমি যেটা জানি, সেটা আমাকে একটা ছেলে লাইক করতো এবং একদিন তার মামাকে নিয়ে এসে আমার বাসায় বিয়ের কথা বলেছিলেন। তিনি বিয়ের কথা বলা হয়, তখন আমার মা ভালোভাবেই না করে দিয়েছিল, কিন্তু সেই ছেলেটা কথা না শুনলে আম্মু বেশ অপমান করে এবং ছেলেটাকে বের করে দেয়। তো ছেলেটা আমাকে বলে যায় যে আমাকে সে দেখে নেবে, আমার পড়াশোনা নষ্ট করে দিবে। আর এই বানটা মেরেছিল এই ছেলেটাই আসলে। পরে আমাকে 7 দিনের জন্য পানি আর তেল দেন উনি, সেইমভাবে
এবার আমি খেয়েছি এবং টোটাল 21 দিন পর সুস্থ হই। এরপর 3 মাস পর এসএসসি এবং এইচএসসি এক্সাম অ্যাটেন্ড করি। 3 মাস পর আমার এসএসসি ছিল, পরে এইচএসসি এক্সাম অ্যাটেন্ড করি। আল্লাহর রহমতে গোল্ডেন পে পাস করি। এখন ঢাকায় একটা মেডিকেলে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। তারপরও কোনোদিন ছেলেটার সামনে আসেনি, ছেলেটা আর সামনে আসি, কিন্তু এই জিনিসগুলো কিছু ইফেক্ট থেকে যায় যেটা চাইলেও ছাড়া যায় না। এরপর থেকে আমার রাগের পরিমাণ বেড়ে যায়, অল্পতেই রেগে যাই। যে স্বভাবটা 5 বছর হলো চেঞ্জ করার ট্রাই করছি কিন্তু পারছি না। এই ছিল আমার ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমার নাম ফারিয়া বিনতে আসিফ, আমি ঢাকা ফার্মগেট থেকে এসেছি। ভাইয়া, প্রথম যে ঘটনাটা আমি বলবো সেটা হচ্ছে 2012 সালে যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমি গ্রামের বাড়িতে বেড়াতে যাই এবং ওইখানে যেই সমস্যাটা হয়েছিল আমার, আমাদেরকে মানে মেইনলি বলা হতো যে দুপুরের টাইমে এবং সন্ধ্যার টাইমে যাতে আমরা বের না হই বাইরে। তো আমরা মানে বরাবরের মতো যেহেতু আমরা বলেছি যে এটা গ্রামের বাড়ির হয়তো বা কোনো একটা কথাবার্তা, আমরা তো তোয়াক্কা করি নাই। তো আমি আমার ছোট বোন এরকম মজা পুকুরের ওদিকে বসেছিলাম। তো ওইখানে দুপুরবেলা এরকম কয়েকজন এসেছে গোসল করতে, ছেলেরা। তো আমরা বলতেছি যে চলো ও আরেকটা যে মজা পুকুর আছে ওখানে যাই। তো আমার বোন বলতেছে তুমি যাও, আমি আসতেছি। তো আমার যাওয়ার পথে ভাইয়া আমার পায়ের মধ্যে এরকম একটু কাদা লেগে যায়। তারপরে কাদা লেগে যাওয়ার পর আমি যখন ওই মজা পুকুরটার ওখানে যাই, আমাদের যে সেকেন্ড মজা পুকুরটা আছে ওখানে যখন যাই, গিয়ে দেখি যে ওখানে একটা বিড়াল মানে আমার দিকে তাকিয়ে আছে এবং বিড়ালটা এরকম মানে বিড়ালটা এরকম ভাবে মনে করতেছে যে পাশে আরো কেউ একজন আছে, এভাবে মানে বিড়ালটা মানে দুইজন একটা বিড়াল যদি কারোর দিকে তাকায়, ঠিক আছে, তাহলে মানে ও দেখে মানে আমি দেখে বুঝতেছিলাম যে ও আর অন্য কাউকেও দেখছে আমার পাশে। আমি মনে করছি আমার ছোট বোন। তো আমি এরকম করে পাশে তাকিয়ে দেখি যে না। তো যেহেতু আমার পায়ে কাদা লেগছিল, তো আমি করেছি কি ওই মজা পুকুরের নিচে নেমে আমি ওই কাদাটা পরিষ্কার করতে গিয়েছি। তো ওই বিড়ালটা এরকম করে আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল এবং যেখানে কোনো মানুষ ছিল না ওইখানেও বারবার এরকম করে তাকাচ্ছে। তো তখনই আমার একটু মানে ভয় লাগে যে নিশ্চয়ই মানে এখানে কিছু কি সমস্যা। আমি অত তোয়াক্কা না করে আমি ওই মজা পুকুরে নেমে আমি ওই পাটা ধুতে যাই। তো ধুতে গিয়ে ওই সমস্যা কি হয়েছে, মানে আমার মনে হলো কি কে জানি আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল এবং আমার মানে আমি পানিতে পড়ে যাওয়ার পর মানে ফার্স্টে আমি মানে ওইটাই ভাবতেছি যে আমি এখান থেকে উঠে বাঁচবো কিভাবে, ঠিক আছে, কারণ আমি সাঁতার পারতাম না এবং আমাকে যে ধাক্কা দিছে ওই কথাটা আগে আমি চিন্তার আগে আমি ভাবতেছি যে আমি কিভাবে বাঁচবো। তো কোনো রকম ওখানে একটা বাঁশের কঞ্চি ছিল, কোনো রকম ওইটা ধরে আমি উঠছি এবং সেকেন্ড টাইম আমাকে আবার ধাক্কা দিয়ে ওই পানিতে ফেলে দেয় এবং আমি কোনো রকম মানে খুব জোরে চিৎকার করি, চেঁচামেচি করি। তারপরে কোনো রকম সবাই এসে আমাকে ওখান থেকে তুলে এবং আমাকে বলছে যে তোমাদেরকে বলেছিলাম এরকম দুপুরের টাইমে বের হতে না বা এরকম কিছু একটা। তো আমি অত বেশি শুনি নাই। তখন আমাকে পরবর্তীতে আমি খুব ভয় পেয়ে যাই এবং আমার খুব জ্বর আসে। তারপর আমাকে আমার চাচিরা জিজ্ঞাসা করছিলেন যে আসলে কি হয়েছিল। তখন আমি বললাম যে আমাকে কে জানি এখান থেকে ধাক্কা মারছে, কিন্তু কে ধাক্কা মারছে এরকম আমি কিছু দেখি নাই। তখন আমার চাচি বলছে যে এরকম এই টাইমটা ভালোও না, আর এখানে তো এরকম কিছু একটা ছিল, তো হয়তো বা এটাই তোমাকে এরকম ধাক্কা মারছে, তুমি ওখানে পড়ছো। তো এর পরের বার থেকে যখন আমরা ওখানে গ্রামের বাড়িতে যাই ভাইয়া, তো আমরা কোনো সময় এরকম এই টাইমে মানে সন্ধ্যার টাইমটা এরকম দুপুরের টাইমে যাই না। তো আমার সেকেন্ড কাহিনীটা আর কি আমাদের এই ফার্মগেটের বাসায় ঘটে যাওয়ারই একটা কাহিনী। তো আমাদের ফার্মগেটের বাসায় মানে আমরা যেখানে থাকি ওখানে মানে আমাদের মেইন গেট দিয়ে ঢুকতে মানে আমাদের সমস্ত বাসার যত মানে ডাস্ট যে ময়লাগুলো আছে ওইটা ফেলার জন্য হচ্ছে একটা আলাদা জায়গা আছে। তো এরকম এক সকালে আমি মানে শীতকালের কথাই বলছি যে এক সকালে এরকম 8টা বাজে নাই, 8টার একটু আগে, 7:30 পৌনে 8টা এই টাইমটা। তো এই টাইমটাতে আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে আমি বাসার দিকে আসতেছিলাম। তো তখন একদম মানে খুব ঠান্ডা পরিবেশ ছিল এবং আমি যখনই ওই ময়লার ওই জায়গাটা দিয়ে আমি বাসার দিকে আসতেছি, তো তখনই আমি দেখি কি যে আমার কিরকম জানি শরীরটা একটু ভার লাগতেছে এবং আমি একটু ভয় পেয়েছি আর কি মনে হলো যে কেউ একজন আমার পিছে পিছে হয়তো বা আসতেছে। আমি কোনো কিছু না দেখে আমি আল্লাহর নাম নিয়ে মানে ঘরের ভিতরে ঢুকে গেলাম এবং ঘরে ঢুকে
আমি করেছি কি, আমার যেহেতু আমার তখন কোনো মেইড ছিল না, এখন বর্তমানে মেইড আছে, তো তখন আমার কোনো মেইড ছিল না। তো আমি আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের 2টা রুম, একটা রুমে আমি এখন গিয়ে ঘুমাবো, আর আরেকটা রুমে হাজব্যান্ড অফিস করে ওইখানে এখন ও রেস্ট নিচ্ছিল। মানে এটা 15টার কাহিনী। তো এখন আমার ঠিক মনে আছে যে আমি আমার ছাদের দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, এবং যেহেতু আমার ছুটাবো আসবে, তো আমি মেইন গেটটা খোলা করে রাখছিলাম। তো মেন গেট খোলা করে আমি আর হচ্ছে আমাদের বাসার ইয়েটা আমি বলি, আমাদের বাসার 3 তলায় হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থাকে, ওইখানে মেন গেট একদম আটকানো থাকে। তো মেন গেট খুলে আমরা 3 তলা থেকে 4 তলায় উঠি এরকম। তো আমি যখন আসছি বাসায়, তখন আমার শ্বশুর দরজা খুলে দিচ্ছে এবং দরজা বন্ধ করে তারা ওই 3 তলায় চলে গেছে, এবং আমি 4 তলায় চলে আসছি। এবং যেহেতু আমার ছোটা বউ আসবে, আমি মেন গেটটা খোলা করে গেছি এবং আমি ছাদের দরজাটা বন্ধ করে রাখছি। তা এখন আমি আমার মেন মাস্টার বেডে ঢুকে আমি দরজাটা আটকে দিছি, এবং যেহেতু যদি আমার কাজের লোক আসে সে দরজা ধাক্কাবে, এই হিসাবে আমি এভাবে খোলা করে রাখছিলাম মেন গেটটা। তো তারপরে আমি লাইট অফ করে আমি শুয়ে পড়ছি। তো এখন হঠাৎ করে আমার মনে হলো কি, কে জানি আমার দরজাটা এরকম করে ধাক্কা দিয়ে খুলতে নিতেছে। তো আমার দরজাটা আমি যেহেতু বন্ধ করে রাখছিলাম, আমি মনে করছি হয়তো বা আমার ছোটা বুয়াই আসছে। তো আমি ওর নাম ধরে 2বার ডাক দিছি, কে, রুমা, রুমা তুই আসছিস, এরকম বলছি আমি। তো তারপরে হঠাৎ করে দেখি কি যে কোনো আওয়াজ নাই, এবং সেকেন্ড টাইম দরজাটা খোলার অ্যাটেম্প্ট নিল। তো তারপরে আমি মানে দরজার কাছে এসে জোরে চিৎকার দিয়ে বলতেছি, কে, কে, রুমা, কে ওখানে? কোনো আওয়াজ নাই, কিছু নাই। দরজাটা খুলে সে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, যে কেউই হোক ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। এবং যেহেতু সে কোনো আওয়াজ করছে না, এবং যেহেতু কোনো কিছুর মানে প্রেজেন্স আমি মানে দরজাটা খোলার চেষ্টা করতেছে, আমি এখন ভাবলাম যে হয়তো বা কোনো চোর ঢুকতে পারে। কিন্তু আমি ভাবতেছি যে আমি তো ছাদের গেট বন্ধ করে আসছি, এবং আমি মেন গেট খুলছি। মেন গেট খুলতে হলে আমার নিচের গেট খুলে উপরে আসতে হবে। তাহলে এই দরজাটা কে বারবার এরকম করে ধাক্কাইতেছে? তো আমি এখন মানে ভয়ে আমি দরজাটা খুলি নাই। তো আমি ভাবলাম যে আমি আমার হাজব্যান্ডকে এই ঘর থেকে এই ঘরে আমি আমার হাজব্যান্ডকে মেসেঞ্জারে কল দিই, এবং ও ঘুমের মধ্যেই কলটা ধরে আমাকে বলতেছে যে হ্যাঁ বলো কি হয়েছে। তখন আমি বলতেছি যে বাসায় মনে হয় চোর ঢুকছে, তুমি একটু প্লিজ বের হও। তখন আমার হাজব্যান্ড বলতেছে চোর। তখন ও এরকম ওই ঘর খুলে এরকম করে মানে সার্চ করতেছে। তো ওর পিছে পিছে ওই তারপরে আমি দরজা খুলছি। দরজা খুলে ওর সাথে রীতিমতো আমার ঝগড়া, মানে ও আমাকে বলতেছে যে আমি ঘুমাইছিলাম, আমি বের হইনি। আমি বলতেছি তুমি বের হয়েছো, তুমি দুষ্টামি করছো। কিন্তু ওর সাথে রীতিমতো আমার একদম একটা ঝগড়া লেগে যায় আর কি, মানে কে এরকম করতে পারে। তো তারপরে আমার হাজব্যান্ড বলে আমরা ঝগড়া না করে আমরা আগে দেখি যে নিচ থেকে কেউ আসছিল নাকি। তারপরে আমাদের 3 তলায় যায়, 3 তলায় সবাই কাজ করে, বলে না আমরা কেউ উপরে যাই নাই। তো এই জিনিসটা, এই যে আমার দরজা 3 টাইমস মানে ধাক্কা দিয়ে ঘরের ভিতর ঢোকার চেষ্টা করলো, এটা কি ছিল? তখন আমি আমার হুজুরকে বলছিলাম এই কাহিনীটা। তখন বললো যে আপা আপনি হয়তোবা যখন মানে ঘরের ভিতরে ঢুকতেছিলেন, তখন ওই ময়লার ডাস্টবিন থেকেই কোনো অশরীরী হয়তোবা আপনার পিছে পিছে আসছে, এবং সে এসে আপনাকে হয়তোবা কোনো ক্ষতি করতে চাইছে, কিন্তু যেহেতু আপনার দরজাটা বন্ধ ছিল সে ঢুকতে পারে নাই, এবং যদি আজকে দরজাটা খোলা থাকতো হয়তোবা কোনো ক্ষতি করতে পারতো আপনাকে। তো তারপরে এখানেই যদি ক্ষান্ত হতো, মানে এখানেই যদি জিনিসটা শেষ হয়ে যাইতো তাহলে ভালো হতো। কিন্তু থার্ড যে মানে আমার ঘটনাটা আমি বলবো, থার্ড ঘটনাটাও এরকম ওই বাসায় রোজার টাইমে, এক টাইমে মানে 2023 সালে রোজার টাইমে হয়ে গেছে। তো আমার ছোট বেবি এরকম মানে সেহরির টাইমে আমি হাজব্যান্ড সেহরি খেয়ে এসে আমরা ফজর একটা নামাজটা পড়বো, আমি অজু করতে গিয়েছি এবং আমার হাজব্যান্ড তার অফিস রুমে অজু করতে গিয়েছে। তো এখন দুইজনই নামাজ পড়ার প্রিপারেশন নিচ্ছি। এই মুহূর্তে হঠাৎ করে আমার হাজব্যান্ড যখন অজু করে নামাজের জায়গায় বসবে, তো আমার ঘরের দরজাটা একটু খোলা ছিল, আর আমার হাজব্যান্ডের অফিস রুমের দরজাটা একটু খোলা ছিল। এতটুকু স্পেস, মানে দরজা ভিড়িয়ে রাখলে যতটুকু স্পেস হয় ওই অতটুকু স্পেসই। তো এখন হঠাৎ করে আমার হাজব্যান্ড মানে শুনতেছে যে আমার বেবি হঠাৎ করে বলতেছে যে বাবা একটু দরজাটা খুলবা, আমি একটু ভিতরে ঢুকবো, মানে অনুমতি নিচ্ছে, যেটা সাধারণত আমার বেবি নেয় না কখনো। তো সেই অনুমতি নিচ্ছে যে বাবা আমাকে একটু প্লিজ ভিতরে ঢুকতে দিবা, আমি টয়লেট করব। তখন বলতেছে আমার হাজব্যান্ড বলছেন যে তুমি মাম্মার রুমে যাও, মাম্মার রুমে ওই টয়লেটে যাও, আমি এখানে নামাজ পড়বো, এখন আমি তোমাকে ঢুকতে দিতে পারবো। এবং আমার বেবি 3 টাইমস আস্ক করছে যে বাবা আমি একটু আসতে চাই, 3 টাইমস এভাবে পারমিশন নিছে। কিন্তু আমার হাজব্যান্ড 3 টাইমসের পর যে থার্ড টাইমটা, তখন সে দরজা আটকে দিছে। আমার বাবু নক করেছে বা এরকম কোনো কিছুই সে শুনে নাই। সে বলছে যে আমি এরকম শুনছি যে আমাকে এরকম ভাবে বলতেছে ফারিস, মানে আমার ছেলের নাম ফারিস। তারপরে
মানে যখন সকাল হয়েছে তখন আমাকে সেই কাহিনীগুলো বলতেছে। তখন আমি বলছি যে এটা কিভাবে হতে পারে, আমি তো দেখছি ফারিস ঘুমিয়েছিল, ফারিস তখন উঠেই নাই। ফারিস যদি উঠতো আমি দেখতাম, ফারিসের প্যান্ট চেঞ্জ হইতো, কিন্তু ফারিস তো ঘুমাইছিল। এবং আমি যখন অজু করে বের হয়েছি তখনও ওর পজিশন যেই রূপে ছিল, যেভাবে ও ঘুমাচ্ছিল, মানে সাইড হয়ে ঘুমাচ্ছিল, ওইভাবেই ও আছে। ও যদি যাইতো গিয়ে ও আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসাও করতো যে আমি টয়লেটে যেতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে আমি দেখি যে আমার বাবু ওই যেই রূপে আমি দেখেছিলাম শুয়ে আছে ওইভাবে। তো এই জিনিসটা কি ছিল, এটা যে এই জিনিসটা এরকম করে পারমিশন নিয়ে ঢুকতে চাইছে ঘরের ভিতরে, তো এই জিনিসটা কি ছিল। তারপরে আমরা প্রচুর ভয় পেয়ে যাই এবং এর পরের বার থেকে আমরা সব সময় মানে গা বন্ধ করে চলি। এবং আমরা এরকম বলি যে মানে হুজুরের কাছে এসব বলি, তখন হুজুর বলছেন যে আপনারা এরকম গা বন্ধ করে চলবেন এবং হয়তোবা কোনো একটা জিনিস আপনাদের এখানে মানে কোনো নাপাকির কারণে, হয়তোবা যেহেতু বাবু থাকে নাপাকির কারণে বা কোনো একটা কারণে হয়তোবা এটা ঢুকতে পারে। তো তখন তারপর থেকে আমরা একটু সচেতন থাকি এবং আলহামদুলিল্লাহ আমিও নামাজ পড়ি, আমার হাজব্যান্ডও নামাজ পড়েন। তো যেভাবে পারি আমরা মানে গাটা বন্ধ করে রাখি। এবং আমার ফোর্থ যে স্টোরিটা, এই ফোর্থ স্টোরিটাও আমার এই বাসাকেই ঘিরেই, যে এরকমই এক সেহরির সময় আমি এরকম মানে টয়লেটে গিয়ে আমি অজু করতেছিলাম। তো আমাদের টয়লেটের এরকম সব টয়লেটে এরকম একটা জানলা থাকে, মানে জানলার বাইরে থেকে আমি হঠাৎ করে শুনতেছি যে কিছু একটা জিনিস নড়াচড়া করতেছে এবং ওই জানলাটা ভেদ করে আসতে চাইতেছে এরকম কিছু একটা। তো আমি বলতেছি যে রাত 3:30 বাজে তো কোনো বিড়ালও আসবে না, আর যদি কোনো ইঁদুরও আসে এরকম ভাবে ঢুকবে না যে কোনো মানুষের যেরকম প্রেজেন্স, মানুষ যেরকম করে হাঁটে বা কিছু একটা, এরকম টাইপের আওয়াজ পাচ্ছিলাম। তো তাড়াতাড়ি করে আমি অজু করে ঘরে ঢুকে আমি আমার হাজব্যান্ডকে যখন বলি তখন বলতেছে যে এটা হয়তো বা কোনো একটা অশরীরই, এটা আমাদেরকে মানে আমাদেরকে ভয় দেখাতে চাচ্ছে, কিন্তু আমরা ভয় না পাই, আমরা আল্লাহর নাম নিয়ে রাখি। তারপরে ওই রোজার সময়ই আরেকটা কাহিনী যেটা হয়ে যায়, মানে আমার ফোর্থ যে কাহিনীটা আমি শোনাচ্ছি, যে আমি এরকম আমরা এরকম সেহরি করার পর আমরা আমার হাজব্যান্ড নামাজ পড়ে ফেলে, নামাজ পড়ে ও ঘুমিয়ে পড়ে, আর আমি হচ্ছে গিয়ে নামাজ পড়তেছি। এবং যেহেতু মানে এখন সবাই ঘুমায় পড়বে, সকালবেলা উঠে ও অফিসে যাবে, আমি করেছিলাম কি যে আমাদের যে হালকা যে লাইটটা ওইটা না রেখে আমি ওই আমাদের টর্চ লাইটটা জ্বালিয়েছিলাম। তো টর্চ লাইটটা জ্বালিয়ে যতটুকু আলোর দরকার হয় আমি ওই আলোতে নামাজ পড়েছি। আমার এতদূর মনে আছে আমি নামাজটা শেষ করেছিলাম, ফজরের 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ, এই 4 রাকাত নামাজ পড়ে আমি নামাজটা শেষ করে আমি মোনাজাত করে আমি হঠাৎ করে যখন জায়নামাজ থেকে উঠতে যাব, ওই মুহূর্তে আমি মানে ফিল করি যে আমার যে আমার পায়ের পিছনের যে মাংসের থোড়াটা ওইখানে কি জানি একটা মানে আপনার মাংসের সাথে একটা কি জানি একটা মানে এক্সট্রা একটা জিনিস হঠাৎ করে মাংস থেকে বের হয়ে গেল এবং ওখান থেকে বের হয়ে লাফ দিয়ে একটা ত্রিভুজ আকৃতির হয়ে হঠাৎ করে মানে 3 স্টেপ মানে সামনে গিয়ে 3 স্টেপ মানে ও 1 ধাপ 2 ধাপ 3 ধাপ লাফ দিয়ে হঠাৎ করে মানে ভ্যানিশ হয়ে গেল। তো আমি এটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই এবং আমি খুব চিৎকার চেঁচামেচি শুরু করি। আমি আমার হাজব্যান্ডকে যখন এটা বলি, আমার হাজব্যান্ডও বলতেছে যে তাহলে এটা মানে খুব গুরুতর অবস্থা হয়ে যাচ্ছে, তো তুমি মানে আমাকে খুব ইয়ে করে ঠান্ডা করে। এবং আমি এটা এখনও মানে 1-2 মিলাইতে পারতেছি না যে এই জিনিসটা আমি তো নামাজ পড়তেছিলাম, তো এটা কোথা থেকে আমার গায়ের মধ্যে আসলো বা এরকম কিছু। তখন আমার হুজুরকে যখন বললাম তখন উনি বললেন যে এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার হয়তোবা আপনি যখন বাথরুমের টয়লেটে গিয়েছেন তখন ওইটা আপনার সাথে হয়তোবা আপনার ভিতরে আসর করতে চাইছে, যেহেতু আপনি নামাজ পড়েন এবং আপনার আল্লাহর কালাম আপনার ভিতরে আছে, তো এটা আপনাকে কিরকম ক্ষতি করতে পারে নাই। আর যেহেতু আপনি এরকম নামাজটা শেষ করেছেন এবং আয়াতুল কুরসি আরও সব সূরা তো পড়ি, তো যেহেতু আপনি পড়েছেন এটা হয়তোবা ক্ষতি করতে পারে নাই, কিন্তু এটা আপনার শরীর থেকে বের হয়ে গেছে হয়তোবা। তো তারপরে আমি খুব ভয় পেয়ে যাই এবং এরপর থেকে আমি সবসময় মানে চেষ্টা করি যে একেবারে নিজেকে বন্ধ করে রাখতে এবং আমার বাবুকেও একদম সূরা পড়ে বন্ধ করে রাখি। এবং আমরা যথেষ্ট সাবধানে থাকার চেষ্টা করি যে যেহেতু এরকম সমস্যা হচ্ছে বাসায়, আমরা জমজমের পানি খাই, তারপরে রেগুলারলি কেউ হজে গেলে ওই পানিটা নিয়ে আসে, ওই পানি দিয়ে বাসার মধ্যে মানে সিকিউর করে রাখি সব কিছু। তো এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া এই কয়েকটা কাহিনী। এবং
এখন যে কাহিনীগুলো আমি বলতে যাব সেটা হচ্ছে আমার পরিচিত মানুষদের সাথে হয়ে যাওয়ার কাহিনী, গ্রামের বাড়ির। তো আমাদের বাসায় যে আগে একটা ছোট বোন থাকতেন, তো ছোট বোন বলতে যে উনি আমাদের মানে গ্রামের বাড়ির এরকম এক বোন, ও আমাদেরকে এরকম একদিন একটা কাহিনী শোনাচ্ছেন যে আপু জানেন একদিন এরকম একটা সমস্যা হয়েছে যে গ্রামের বাড়িতে তো এরকম অহরহ সচরাচর অনেক কাহিনী হয়, বিশেষ করে ম্যারিড মেয়েদেরকে বেশি করে এরকম করে ভর বা আসর করে। তখন আমি বলতেছি হ্যাঁ, ম্যারিড মেয়েদের প্রতি মানে জিনের আকর্ষণটা বেশি, তো এরকম কোনো কাহিনী তোমার কাছে আছে? তখন ও আমাকে এরকম একবার বললেন যে আপু জানেন এরকম হয়েছিল যে আমাদের বাড়িতে এরকম একটা মেয়ের মানে নতুন নতুন বিয়ে হয়েছে, তো বিয়ে হওয়ার পর ওই মেয়েটা যখন নতুন ওর শ্বশুর বাড়িতে গিয়েছে, তো ও যখন এরকম ভর দুপুর তখন হঠাৎ করে দেখে কি যে ওর বাসায় সবাই এরকম দেখা করে করতে আসতেছে, এবং হঠাৎ করে একটা লোক আসে, লোকটার নাকে কানে এবং গলার মধ্যে মানে কিরকম টাইপের মানে গোল টাইপের মানে অলংকার পরা, এবং মাথাটা পুরো মানে মানে নাড়ু করা বারে। তো ওই লোকটা এরকম করে ওই ম্যারেড মেয়েটার দিকে এভাবে তাকায় আছে এবং কি জানি মানে বলতেছে এরকম করে যে ওকে নিয়ে যাবে বা ওকে কোনো ক্ষতি করবে এরকম দেখাচ্ছে। তো ওকে যেহেতু এরকম করতেছে, তো ওর ননাসরা বলতেছে যে বউ তুমি ভিতরে চলে যাও, তুমি এখানে থেকো না, তোমাকে হয়তো বা ও কিছু একটা মন্ত্র পড়ে দিচ্ছে বা এরকম কিছু একটা। তো এরকম করে ও খুব ভয় পেয়ে যায় এবং ওই নিউলি ম্যারেড মেয়েটা ওই ঘরের ভিতরে চলে যায়। তো ঘরের ভিতর থেকেই ও এরকম করে উকি মেরে দেখে কি ওই লোকটা ওই জায়গা থেকে নড়তেছে না, এবং এক দৃষ্টিতে ওর দিকে ও যেখান থেকে মানে মানে উকি মারতেছে ওখান থেকেই ওকে এরকম করে মানে খুব ভয় দেখানোর চেষ্টা করতেছে এবং ওকে মন্ত্র পড়ার চেষ্টা করতেছে, মানে ওকে তাবিজবদ্ধ করবে বা এরকম কিছু একটা। তো ও খুব ভয় পেয়ে যায় এবং ও মানে ঘরের আড়ালে লুকায় যায় এবং ওই লোকটাকে মানে টেনে হিচড়ে ঘর থেকে বের করতে পারতেছে না। তো তারপরে ওই লোকটাকে ঘরের বাইরে বের করে দিছে। ঘরের বাইরে থেকেও যত দূর দৃষ্টিতে ওই ওই নিউলি ম্যারিড মেয়েটা যেই ঘরের ভিতরে আছে ওকে একেবারে এক পলকে এক দৃষ্টিতে ওরকম করে তাকিয়ে মানে মন্ত্র টাইপের পড়তেছে। তো ওই দিন রাত্রেবেলায় মেয়েটা একটা মানে মেয়েটা একটা দেখে মানে অশরীরী কিছু দেখে। ওই দিন রাত্রেবেলায় মানে গ্রামের বাড়িতে তো সিস্টেম হচ্ছে আপনার বাইরে গিয়ে টয়লেট করতে হবে, ঘরের ভিতরে টয়লেট নাই। তো এখন ও এরকম ওর অনেক মানে টয়লেট লাগে, তো তো ওর হাজব্যান্ডকে বলতেছে যে আমি একটু টয়লেটে যাবো। ওর হাজব্যান্ড কোনো সায় দেয় না, তারপর শ্বশুর শাশুড়ি ওকেও বলে কিন্তু কোনো সায় দেয় না। তো ও করেছে কি খুব সুন্দর করে আস্তে করে, যেহেতু কেউ কোনো সায় দিতে না, ও চেষ্টা করে ও মানে একটু সাহস করে ও বের হয়ে গেছে। তো বের হয়ে যাওয়ার পর ও টয়লেটের দিকে যায় এবং ও টয়লেট সেরে ও যখন বের হয়, বের হওয়ার পর ও হঠাৎ করে দেখে কি যে ওই লোকটাই এরকম পা উল্টা করা, মানে আমাদের পা যেরকম সামনে দেওয়া, মানে আমরা পা যেভাবে স্টেপ ফেলে হাঁটি, তো ওই পাটা এরকম পিছন দিয়ে দেওয়া এবং ওই ওই কাপড়েই ওর দিকে এমনি করে তাকায় আছে এবং ওকে মানে হাত দিয়ে এরকম গলায় হাত দিয়ে ওকে মারতে আসতেছে। এবং ও যখনই এটা দেখে, ও দেখে ওইখানে চিৎকার দিয়ে ওইখানে ও চিৎকার চেঁচামেচি করে এবং ওইখানে ফিট হয়ে যায়। তারপরে যখন ও ঘুম থেকে উঠছে, মানে ওই অজ্ঞান হয়ে ঘুম থেকে উঠছে, তখন ও বলতেছে যে আমার কিছুই মনে ছিল না, বাট আমি ওই ওই লোকটাকেই দেখছি এবং ওই লোকটাই আমাকে কিরকম জানি মানে ওই লোকটার পা পিছনে ছিল। তো আমি কি দেখলাম বা কিছু একটা, তখন শোনা গেল যে ওই লোকটা বলে এরকম শয়তানের পূজারি ছিল। তো ও ম্যারিড কাপলদেরকে এরকম করে মেয়েদেরকে বিশেষ করে বশ করে ওদেরকে মানে বলি দিত বা এরকম কিছু একটা। তো ওই দিন রাত্রেবেলায় ও চেয়েছিল এরকম কিছু একটা করতে, যেহেতু তন্ত্র পড়ে দিছিল। তো ও যে ঘুম থেকে উঠে ওর বলে ঘুম হচ্ছিল না সেই দিন, তো ঘুম থেকে উঠে ওখানে যখন টয়লেট করতে যায় চেয়েছিল ওকে মেরে বা এরকম একটা বলি টাইপের কিছু একটা দিবে। তো আমার যেই 6 নম্বর কাহিনীটা সেটা হচ্ছে যে সেটা আমার ছোটা বুয়ার ছেলের সাথে হয়ে যায়। তো আমার ছোটা বুয়া মানে 2023 সালে আমি ছোটা বুয়া রেখেছিলাম, এখন 2024 সালে আমি একজন মেইড রাখি। তো ছোটা বুয়াদের একটাই সমস্যা হয়, ওরা রেগুলার আসতে পারে না। এটা আমাদের সব হাউসওয়াইফদেরই একটা মানে মেইন প্রবলেম, যে ওরা মানে সচরাচর সব সময় আসতে পারে না। তো আমি খুব রেগে টেগে যাই যে তুমি কোনো সময় এরকম মানে একদিন 7 দিন আসলো, আবার 2 দিন আসলো না, আবার 4 দিন আসলো, একদিন আসলো না, এরকম। তো এরকম রোজার টাইমে ও ও এরকম মানে হঠাৎ করে মানে রেগুলার আসছিল, আস্তে আস্তে হঠাৎ করে একদিন ওকে ফোন দিলাম যে তুমি আসো না কেন। তখন ও বলতেছে আমার 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 ছেলে খুবই অসুস্থ, আমার ছেলে খুবই অসুস্থ, আমি আসতে পারতেছি না। তখন আমি বলছি যে আসতে পারতেছো না কিন্তু আমার কাজ তো রয়ে গেছে। তো এরকম কথায় কাটাকাটি হয়। তো ও খুব কষ্ট করে আমার বাসায় আসে এবং এসে ও খুব কান্নাকাটি করতে থাকে। তখন আমি বলছি যে কি হয়েছে, তখন ও আমাকে বলতেছে যে আমি এই কয়েকদিন ধরে আমার ছেলেটা খুবই অসুস্থ, আমার ছেলেটা খুবই মানে খুব জ্বর, খুব অসুখ, কি মানে কি হয়ে গেল আমি কিছু বুঝতেছি না।
তো ওর ছেলে মানে কথাবার্তা বলতে পারে না ভয়ের চোটে, এরকম বলতেছে। তো আমি বলতেছি যে কিছু একটা হয়েছে নাকি, একটু তুমি ভালো করে আঁচ করে দেখো। তো পরের দিন ও যখন আসছে এসে বলতেছে আমি একটা খুব খারাপ সংবাদ, তো আমার ছেলে তো মনে হয় জিন দেখছে। তখন আমি বলতেছি যে কি কি হয়েছে আসলে? তখন বলতেছে যে এরকম ও ফজরের ওয়াক্তে নামাজ পড়তে গিয়েছিল, তো ও নামাজ পড়ে ও যখন মসজিদ থেকে বের হয়েছে, তো মসজিদের সামনেই আমাদের একটা অনেক বড় ডাব গাছ আছে। তো ওই ডাব গাছের সামনে ও দেখতেছে ডাব গাছের সমান একটা বড় লম্বা একটা শরীর, মানে খুব লম্বা একটা মানুষ, খুব লম্বা, সাদা জব্বা পরে আছে, খুব লম্বা একটা ডাব গাছের সমান একটা লম্বা মানুষ। এবং ও এটা দেখে ও করছে কি, মানে ও খুব ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে ও করছে কি, মানে দৌড় দিয়ে ও আবার মসজিদের ভিতরেই চলে যায়। এবং ও যেহেতু খুব ভয় পেয়ে গেছে এই জিনিসটা দেখে, তো ওকে এই জিনিসটা বারবার খালি হর্ন করতে থাকে। ও যখনই ওই দিন তো ও চলে গেছে কোনো রকম, কিন্তু তারপর থেকে ও সবসময় মানে যখন ঘুমায় থাকে ঘুমের মধ্যে দেখতেছে যে ওই লম্বা জিনিসটা, ও যখন হঠাৎ করে মানে রাত্রেবেলা ঘুম থেকে উঠতেছে ও এরকম করে চিৎকার দিয়ে উঠতেছে যে ওই লম্বা জিনিসটা, ওই লম্বা জিনিসটা, মা ওই লম্বা জিনিসটা আমারে সমস্যায় দিতেছে, আমারে ইয়ে করতেছে। তারপরে আমি বলছি যে হুজুরে দেখায় তুই ইয়ে কর। তারপরে আমি যে হুজুরটারে মানে সবসময় সবকিছু বলি, তো ওই হুজুরের কাছে ও মানে এই কাহিনীটা বলে। তখন ওই হুজুর বলতেছে যে সচরাচর এসব কোনো জিনিস দেখলে মানে মাথা মানে আমরা যদি কোনো সময় এসব জিনিস দেখি, মানে আমাদের সামনে খুব সাদা, মানে সাদা লম্বা জব্বা পরা কোনো মানুষ সামনে, বা গাছের উপরে কোনো জিনিস বসে আছে, তো ওইসব ক্ষেত্রে হয় কি, ওইসব ক্ষেত্রে সব সময় করতে হয় যে আপনি যেহেতু দেখে ফেলছেন, তা আপনি কোন সময় আবার পিছে উল্টা হয়ে দৌড় দিবেন না। আপনি দেখে ফেলছেন, দেখে মাথা নিচু করে আস্তে করে হেঁটে, মানে সূরা পড়তে পড়তে আস্তে আস্তে হেঁটে চলে যেতে হয়। এটা হইতেছে নিয়ম। হুজুরটা বলতেছে যে যেহেতু ও এরকম করে দেখে ভয় পেয়ে গেছে, তো ওই জিনিসটা এরকম ওর উপরে ইয়ে করছে। তো যাই হোক, আমি এখন ওকে পানি পড়া দিয়ে দিচ্ছি, পানি পড়া খাক, ও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাক, এটাই আমরা ইয়ে করি, দোয়া করি। তো ওকে পানি পড়ে দেওয়ার পর থেকে ও আর কি আস্তে 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 করে সুস্থ হয়। এবং ওকে তারপরে মানে মানে যেহেতু এইসব কাহিনী বলে দেওয়া হয়েছে যে এর পরের বার থেকে তুমি একা যাবা না বা সাথে করে কাউকে রাখবা, তো এরপর থেকে ছেলেটা ওইভাবেই চলে। এবং আমার 7th যে কাহিনীটা, সেটা হচ্ছে গিয়ে সেটাও আমার একজন মেয়েদের সাথে ঘটে গেছে। তো ও এরকম একদিন বাড়ি দিয়ে যাচ্ছিল, তো ওর বাড়িতে এরকম ছুটি নিয়ে ও বাড়িতে গিয়েছে। তো ও মানে গ্রামের বাড়ির পরিবেশ সাধারণত এরকমই হয় যে যখন গ্রামের বাড়িতে মানে অনেক গাছগাছরা, তারপরে অনেক রকমের মানে আপনার বন টাইপের থাকে, তো ওই রাস্তা দিয়ে হেঁটে মানুষের যাইতে হয়। তো এরকম অনেক রাত পর্যন্ত, মানে আমি যে যার কাহিনী শোনাচ্ছি সে হচ্ছে আমার মেইড। তো ও এরকম রাত্রেবেলা কি কাজের জন্য জানি বের হয়েছিল, ওই গাছগাছরার সামনে দিয়ে ও যাচ্ছিল। তো যেতে 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 হঠাৎ করে না মানে দেখে যে গাছের উপরে একটা সাদা কালারের কি জানি বসে আছে, বসে এরকম করে মানে হুইসেল করতেছে বা এরকম ভয় দেখাচ্ছে। তো তখন ও মানে যেহেতু ও ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে ও জিনিসটাকে মানে ইয়ে করতে চেষ্টা করে যে এটা তো মানে অশরীরী কিছু। এখন ও আর কি যেহেতু ভয় পেয়ে গেছে, ও করছে কি, ও মানে উল্টা পথে দৌড় দেয় না, ও সামনের দিক দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এবং এগিয়ে আস্তে করে ও সূরা পড়তে পড়তে সামনে দিয়ে চলে যায়। তারপরে ও এসে এই কাহিনীটা আমাকে বলতেছে যে আমার এরকম একটা হয়েছে আপু, কিন্তু আমি যেহেতু সূরা পড়ছি আমি হয়তো বা বেঁচে গেছি। তো এই ছিল আমার সর্বশেষ কাহিনী। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল। হ্যালো এভরিওয়ান, আপনারা যারা বুথ এফএম পছন্দ করেন এবং বুথ এফএম নিয়ে রেগুলার ভিডিও চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসবো।